ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রকে আরও একবার সঙ্গে করে নিয়ে। সূচিপত্র সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন মণি বাগচির কলমে নানা সাহেব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন ঝাঁসির রানী ও নানা সাহেব। আপনারা শুনেছেন গল্পের প্রথম পর্ব, আজ শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। আপনি যদি এখনো পর্যন্ত গল্পের প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে আজকের ডেসক্রিপশনে এবং আই বাটনে রইল গল্পের প্রথম পর্বের ইউটিউব লিংক। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। আর আপনি যদি আমাদের পুরনো শ্রোতা বন্ধু হন, আমাদেরকে হারিয়ে ফেলেছিলেন, তারপর আরও একবার খুঁজে পেয়ে গিয়েছেন ইউটিউবে, তাহলে তো আরও একবার সাবস্ক্রাইব করতে হয় সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। গল্প ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় অরিত্রী, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজাবাবু। শুরু হচ্ছে আজকের গল্প মণি বাগচির কলমে নানা সাহেব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন ঝাঁসির রানী ও নানা সাহেব, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা গল্পের যতটুকু শুনেছি একটু মনে করে নেওয়া যাক। মারাঠা দেশের প্রতাপশালী রাজা পেশোয়া বালাজি বাজিরাও, তার রাজত্বে প্রজারা ছিল প্রচণ্ড খুশি, তার ছিল প্রচুর ধনৈশ্বর্য। কিন্তু দুঃখ একটাই, তার রাজপ্রাসাদ একটি ছেলের অভাবে শূন্য, কারণ তিনি অপুত্রক। সেই জন্যই বংশরক্ষার উদ্দেশ্যে এক অমাত্যের পরামর্শে তিনি দত্তক গ্রহণ করেন, আর এই দত্তক পুত্রই হল ধুন্ধুপান্ত নানা সাহেব। আমরা যে সময়ের কথা বলছি তখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে বাণিজ্য করবার নাম করে এক এক করে ভারতবর্ষের সমস্ত রাজত্ব নিজেদের করায়ত্ত করতে থাকে। এর ব্যতিক্রম হয়নি পেশোয়া বালাজি বাজিরাওয়ের রাজত্ব। এর নেতৃত্বে ছিলেন তদানীন্তন ভাইসরয় লর্ড ডালহৌসি। তখন ভারতের রাজধানী ছিল কলকাতা শহরে, আর সেখান থেকেই প্রণীত যত নিকৃষ্ট আইন চাপিয়ে দেওয়া হতো ভারতবর্ষের জনসাধারণের ওপর। এরকমই এক আইনের বলে পেশোয়া বাজিরাওয়ের রাজত্ব দখল করে নেয় ইংরেজ বণিক শাসকরা। বদলে তাকে উপহার হিসেবে দেয় মারাঠা দেশের বিঠুরের সত্ত্ব, সঙ্গে বার্ষিক 8 লক্ষ টাকা করে বৃত্তি। এরপর থেকেই পেশোয়া বাজিরাও বিঠুরের জায়গিরদার হিসেবে পরিচিত হন। কিন্তু ইংরেজ শাসকদের ছিল আরও একটা চরম শর্ত। বাজিরাওয়ের দত্তক নেওয়া পুত্র নানা সাহেব, তিনি কিন্তু ভবিষ্যতে পেশোয়া উপাধি পাবেন না, এবং পিতার প্রাপ্য 8 লক্ষ টাকা বৃত্তি তিনি ভবিষ্যতে পাবেন কিনা তা নির্ধারিত হবে পেশোয়া বাজিরাওয়ের মৃত্যুর পরই। নানা সাহেবকে দত্তক নেবার 2 বছরের মধ্যেই পেশোয়া বাজিরাও আরও 2 পুত্র সন্তানের মুখ দেখেন। তারা হলেন বালারাও ও বাবা ভট্ট। তারা 3 ভাই একই সঙ্গে বিঠুরের রাজপ্রাসাদে বড় হয়ে উঠতে থাকেন। নানা সাহেবের শৈশবেই তিনি এক সঙ্গিনীও পান, তিনি হলেন ময়না বা ছাবেলি। এই মেয়েটি যেমন সুন্দর দেখতে, সেরকমই নম্র তার ব্যবহার। নানা সাহেবের সঙ্গে ছেলেবেলায় ঘোড়ায় চড়া, তলোয়ার খেলা ইত্যাদি নানাভাবে ছাবেলি নানারই সঙ্গ দিত। ছাবেলির পিতা মোড়পন্ত নিজের কন্যার বিবাহের ব্যাপারে বহু চিন্তিতই ছিলেন। এমন সময় ঝাঁসির মহারানী দেহত্যাগ করেন। এক জ্যোতিষীর পরামর্শে বাজিরাওয়ের সাহায্যে মোড়পন্ত যোগাযোগ করেন ঝাঁসির মহারাজের সঙ্গে। অবশেষে ছাবেলির বিবাহ হয় ঝাঁসির মহারাজের সঙ্গে, আর ইতিমধ্যেই মারা যায় পেশোয়া বাজিরাও। কিন্তু চুক্তি অনুসারে দুষ্ট ইংরেজ বণিকরা ধুন্ধুপান্ত নানা সাহেবকে তার অধিকার থেকে বঞ্চিত করে। কেড়ে নেওয়া হয় তার পেশোয়া উপাধি, সঙ্গে কেড়ে নেওয়া হয় বার্ষিক 8 লক্ষ টাকার বৃত্তি। ধুন্ধুপান্ত নানা সাহেব জ্বলে ওঠেন প্রতিহিংসার আগুনে। ময়না বা ছাবেলি যখন বিয়ে হয়ে ঝাঁসির রাজবাড়িতে প্রবেশ করে তখন তার গাত্রবর্ণ আর রূপ দেখে তাকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করে তার নতুন নামকরণ হয় লক্ষ্মীবাই। আর তারপর থেকেই তিনি পরিচিত হন ঝাঁসির রানী লক্ষ্মীবাই হিসেবে। বিবাহের বেশ কিছু বছর কেটে যাবার পর
রানী লক্ষ্মীবাঈ এক পুত্র সন্তানের জন্ম দেন। গোটা ঝাঁসি রাজ্যই তখন ভেসে যায় খুশি আর আনন্দের বন্যায়। আর তারপর বিয়ের 12 বছর পর লক্ষ্মীবাঈ একটি পুত্রের জন্ম দিলেন। নবকুমার লাভ করে গঙ্গাধর রাও তিনি খুবই আনন্দিত। নগরে মহোৎসবের অনুষ্ঠান হল। কিন্তু 3 মাস পুরো হতে না হতেই রাজকুমারের অকাল মৃত্যু রাজপুরীতে বিষাদের ছায়াপাত করল। রাজ্য হল নিরানন্দ। ছেলের শোকে রানী হলেন কাতর। আর গঙ্গাধর রাও তিনি এতটাই আঘাত পেলেন যে তার শরীরে একেবারে ভেঙে গেল। তারপর তার অনেক চিকিৎসা হল, কিন্তু তিনি আর সেরেই উঠলেন না। দুরন্ত রোগ অবশেষে কুড়ে কুড়ে তার দুঃসহ শোকের শান্তি করল। মারা যাবার আগে গঙ্গাধরও যথানিয়মে একটা দত্তক গ্রহণ করলেন। এই দত্তক পুত্রের নাম দামোদর রাও। রাজা গঙ্গাধরও কিন্তু ইংরেজ প্রতিনিধির সামনেই এই দত্তক গ্রহণ করলেন। দত্তক নেবার সময় মহারাজা ইংরেজ প্রতিনিধিকে লিখলেন, আমি এখন খুব অসুস্থ হয়ে পড়েছি। আমার পূর্বপুরুষদের নাম বিলুপ্ত হবে ভেবে আমার খুব কষ্ট বোধ হচ্ছে। আমি এই জন্য ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে আমাদের যে সন্ধি হয় সেই সন্ধি অনুসারে আমি আমারই এক নিকট আত্মীয়ের 5 বছরের একটি ছেলেকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করছি। করুণাময় ঈশ্বরের কৃপায় যদি আমার অসুখ সারে এবং তারপর যদি আমার আর পুত্র সন্তান জন্মে, তাহলে আমি এই বিষয়ে যা করবার তখন তাই করব। আর আর আমি যদি বেঁচে না থাকি, তাহলে আমার অনুরোধ, ব্রিটিশ গভর্নমেন্ট যেন এই দত্তক পুত্রের প্রতি অনুগ্রহ দেখিয়ে বালকের মাতা অর্থাৎ আমার বিধবা স্ত্রীকে আজীবন সমস্ত বিষয়ের অধিকার প্রদান করেন। তার প্রতি যেন কখনো কোনো রকম অসৎ ব্যবহার দেখানো না হয়। গঙ্গাধরের চিঠিতে যে সন্ধির কথা বলা হয়েছে সেই সন্ধি হয়েছিল 1817 সালে। রামচন্দ্র রাও তখন ঝাঁসির রাজা। বুন্দেলখণ্ডের রাজ্যগুলো কোম্পানির করায়ত্ত হবার পরই এই সন্ধি হয়েছিল। এই সন্ধিতে রামচন্দ্র ও তার উত্তরাধিকারীরা পুরুষানুক্রমে ঝাঁসির সত্ত্বাধিকারী বলে স্বীকৃত হয়েছিলেন। এই সন্ধির পর থেকে রামচন্দ্র ব্রিটিশ গভর্নমেন্টের প্রতি যাবজ্জীবন সৌজন্য আর বন্ধুত্ব দেখিয়ে আসছিলেন। আর সন্ধির 8 বছর পরে ইংরেজ যখন ভরতপুর দুর্গ আক্রমণ করেন, তখন নানা পণ্ডিত নামে মধ্য ভারতের একজন সর্দার কাল্লিনগর অবরোধ করতে উদ্যত হন। এই বিপদের সময় ঝাঁসিরাজ বন্ধুর মতো ব্রিটিশ গভর্নমেন্টের উপকার করেন এবং বহু সৈন্য আর কামান পাঠিয়ে শত্রুর আক্রমণ থেকে কাল্লি রক্ষা করেন। এই বন্ধুত্বের আচরণে কৃতজ্ঞ ব্রিটিশ গভর্নমেন্ট খুশি হয়ে ঝাঁসির দরবারে রামচন্দ্র রাওকে মহারাজা উপাধি দেন এবং ছত্র, চামর প্রভৃতি রাজলক্ষণের জিনিস দিয়ে তার গৌরববর্ধন করেন। এই ঘটনার 3 বছর পরেই রামচন্দ্রের মৃত্যু হয়। তারপর গঙ্গাধর রাও ঝাঁসির গদি লাভ করেন। সেই গঙ্গাধর রাও দত্তক গ্রহণ করে কোম্পানির দরবারে যখন এই রকম আবেদন করলেন, তখন অনেকেই আশা করেছিলেন যে সেই আবেদন বৃথা যাবে না। কিন্তু আবেদন নিবেদন যুক্তিতে ডালহৌসি টললেন না। তিনি ঝাঁসি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধিকারভুক্ত করবার আদেশ দিলেন। ঝাঁসির দরবারে যেদিন কোম্পানির প্রতিনিধি মেজর ম্যাকলাম এসে রানী লক্ষ্মীবাঈকে এই আদেশ জানালেন, তখন সেই বীরজায়া অবিচার ও অপমানে অত্যন্ত ব্যথিত হলেন। তার স্বামীর রাজ্য রক্ষা করবার জন্য তিনি সন্ধির দোহাই দিলেন, কত যুক্তির অবতারণা করলেন, কত বন্ধুত্বের নিদর্শন দেখালেন, কিন্তু কিছুতেই কিছুই হল না। লক্ষ্মীবাঈ ছিলেন বীর রমণী। তার হৃদয়ের ব্যথা চোখের জল হয়ে মিলিয়ে গেল না।
পর্দার অন্তরাল থেকে তিনি বীর দর্পে ব্রিটিশ প্রতিনিধিকে বললেন, আমার ঝাঁসি দেব না। এই কথা শুনে ম্যাকলাম তো একেবারে স্তম্ভিত। কিন্তু কোম্পানির শক্তি অনেক বেশি, তারা ঝাঁসি অধিকার করলেন, দত্তককে স্বীকার করলেন না। লক্ষ্মীবাঈ তবুও ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আবারও চিঠি লিখলেন, দত্তক নেবার শাস্ত্রবিধি দেখিয়ে ঝাঁসির স্বাধীনতা রক্ষার জন্য প্রার্থনা করলেন। কিন্তু তার সেই প্রার্থনা আর চেষ্টা এবারও নিষ্ফল হল। পিঠুরে তার শৈশবের সাথী নানা সাহেবকে লক্ষ্মীবাঈ ইংরেজের এই অবিচারের কথা বললেন। নানা সাহেব তার উত্তরে লিখলেন, একই নিয়তি আমাদের দুজনকে একই সূত্রে বেঁধে দিয়েছে বোন। আমি শুধু সময় আর সুযোগের প্রতীক্ষায় আছি, আর আমারও হৃদয়ে তুষেরই আগুন জ্বলছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা গোলমালে ঝাঁসি অধিকার করল, কিন্তু তেজস্বিনী লক্ষ্মীবাঈয়ের হৃদয়ে অশান্তির আগুন তখন ধিকি ধিকি জ্বলছে। ক্ষোভে, রোষে, অপমানে বীরঙ্গনা জ্বলে পুড়ে মরতে লাগলেন। কিন্তু নানার কাছ থেকে চিঠি পাবার পর তিনিও সময় আর সুযোগের অপেক্ষায় রইলেন। তারপর তিনি কিভাবে ব্রিটিশ গভর্নমেন্টের এই অন্যায় আর অবিচারের প্রতিশোধ নিলেন সে কাহিনী পরেই বলছি। ও হ্যাঁ, যাই হোক, ইংরেজ তার কাছ থেকে ঝাঁসি কেড়ে নেবার পর লক্ষ্মীবাঈ দরবারের খরচ কমিয়ে দিলেন, অনেক পুরনো কর্মচারীদের বিদায় দিলেন। মোড়োপান্ত আর লক্ষণরাও তারা রানীর কাজকর্মের তত্ত্বাবধান করতে লাগলেন। দামোদর রাও যখন 7 বছরের বালক, লক্ষ্মীবাঈ খুব ধুমধামের সঙ্গেই ছেলের পৈতে দিতে চাইলেন। কিন্তু টাকা কই, রাজকোষ তো একেবারে শূন্য। দামোদর রাওয়ের নামে কিছু টাকা কোম্পানির সরকারে গচ্ছিত ছিল। এবার সেই টাকা থেকেই রানী 1 লক্ষ টাকা চাইলেন। গভর্নমেন্ট উত্তরে বললেন যে ওই টাকা দামোদর রাওয়ের। তিনি বড় হয়ে যখন ওই টাকা দাবি করবেন, রানী তখন সেই টাকা ফেরত দেবেন বলে যদি প্রতিশ্রুতি দেন এবং 4 জন সম্ভ্রান্ত লোককে এর জন্য যদি জামিন দিতে পারেন, তবেই এখন টাকা দেওয়া যেতে পারে। কোম্পানির কাছে থেকে এইরকম জবাব পেয়ে রানী লক্ষ্মীবাঈ খুবই দুঃখিত হলেন। হ্যাঁ, অদৃষ্টই মন্দ। আর সেই জন্যই এই দুঃখ তাকে সহ্যও করতে হল। তিনি নিরুপায় হয়ে কোম্পানির প্রস্তাবে রাজি হলেন। লক্ষ টাকা খরচ করে তিনি ছেলের পৈতেও দিলেন। সেই থেকে ধর্মকর্ম করে রানী লক্ষ্মীবাঈয়ের দিন কাটতে লাগল। নানা রকম বারব্রত করে তিনি শোক, তাপ আর অশান্তি ভুলে থাকতেন। তিনি রাত 4টের সময় ঘুম থেকে উঠে স্নান সেরে শিব পুজো করতেন। বেলা 8টায় তার শিব পুজো শেষ হতো। তারপর যোদ্ধার মতো পরিচ্ছদ পরে প্রাসাদের বিরাট প্রাঙ্গণে 4-5টা ঘোড়া নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে তাদের চালাতেন। 11টার সময় আবারও স্নান, তারপর দান ধ্যান, তারপর খাওয়া। খাওয়া শেষ হলে বেলা 3টে পর্যন্ত 1100 রামনাম 8 রকম চন্দন দিয়ে ছোট ছোট কাগজে লিখতেন। তারপর সেই কাগজগুলো ময়দার গুটির মতন পুড়ে মাছেদের খাওয়াতেন। সন্ধ্যাবেলা থেকে রাত 8টা পর্যন্ত রানী পুরাণ শুনতেন। যারা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইত, রানী তাদের সঙ্গে এই সময়ই সাক্ষাৎ করতেন। তারপর আবারও স্নান করে পুজো করতে বসতেন। রাত 2টোর আগে কিন্তু তিনি ঘুমোতে যেতেন না। গৃহদেবী মহালক্ষ্মী প্রত্যেক শুক্রবারে উপোস করে সন্ধ্যাবেলায় মহালক্ষ্মী মন্দিরে দেবী দর্শনে যেতেন। স্বামী মারা যাবার পর প্রথম 3 বছর লক্ষ্মীবাঈ এরকম কঠোরভাবে জীবন কাটিয়েছিলেন। ইংরেজের প্রতি রানীর বিরাগ বিদ্বেষ সেটা কিন্তু দিন দিন বেড়ে চলছে। ঝাঁসি ইংরেজদের অধিকারে চলে যাবার পর এখানে অবাধে গোহত্যা চলতে থাকে। লক্ষ্মীবাঈ আপত্তি করলেন। ব্রিটিশ প্রতিনিধির কাছে লিখে পাঠালেন, ধর্মপ্রাণ হিন্দুর কাছে গোহত্যা অত্যন্ত ধর্মহানিজনক। আমি এর প্রতিকার চাই। আমার রাজ্যে যেন গোহত্যা কখনোই না হয়। ঝাঁসির প্রজারাও গভর্নমেন্টকে এই বিষয় জানিয়ে প্রতিকারের প্রার্থনা করল। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তারা গোহত্যা বন্ধ করতে রাজি হলেন না। তারপর সঙ্গে সঙ্গেই রানীকে তার স্বামীর ঋণ শোধ করতে বললেন। রানী এই অসঙ্গত আদেশের বিরুদ্ধে যুক্তি দেখালেন। ব্রিটিশ প্রতিনিধি সেই যুক্তির কথা লেফটেন্যান্ট গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। কিছুই হল না।
আর তারপরই এই দেনার জন্য রানীর মাসোহারা থেকে কিছু টাকা কমিয়েও দেওয়া হলো। রানী বললেন তার স্বামীর দেনা তার নিজের দেনা নয়, সুতরাং তিনি তার জন্য দায়ী হতে পারেন না। এবার তিনি ঝাঁসি ছেড়ে কাশীতে গিয়ে বাস করতে চাইলেন। গভর্নমেন্ট তাতেও রাজি হলেন না। এই রকম বারবার অত্যাচার অবিচারের কি কুফল হতে পারে লেফটেন্যান্ট গভর্নর কালভিন তা একবারও চিন্তা পর্যন্ত করেননি সেদিন। যদি করতেন তাহলে তো তিনি চমকেই উঠতেন। দিন যায়, ইংরেজের প্রতি লক্ষ্মীবাইয়ের বিরাগ ঘনীভূত হতে লাগল। পুরুষের ক্ষমতা ও নারীর হিংসা দুই ছিল তার মধ্যে। তিনি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় রইলেন। ঝড় একদিন উঠবেই, রানী এটা ঠিক বুঝেছিলেন, এবং তখনই তার প্রতিহিংসা নেবার সময় উপস্থিত হবে। হ্যাঁ, ঝড় একদিন সত্যিই উঠেছিল। 8 বছর ভারত সাম্রাজ্য শাসন করে ধীরে ধীরে একটার পর একটা প্রধান প্রধান রাজ্যগুলো কোম্পানির অধীনে এনে লর্ড ডালহৌসি বিদায় নিলেন 1856 সালের ফেব্রুয়ারি মাসে। নতুন গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং। ভারতের মাটিতে পা দিয়েই ক্যানিং দেখতে পেলেন ভারতবর্ষের আকাশের এক প্রান্তে একখণ্ড কালো মেঘ। আর 1 বছরের মধ্যেই সেই মেঘ ধীরে ধীরে বিস্তার লাভ করে সারা ভারতবর্ষের আকাশই ছেয়ে ফেলল। তারপর সেই পুঞ্জীভূত গাঢ় মেঘের অন্তরাল থেকে চকিতে ডেকে উঠল বাজ, খেলে গেল বিদ্যুৎ, উঠল প্রচণ্ড ঝড়। আলোড়িত হয়ে গেল সারা ভারতবর্ষ, টলে উঠল ইংরেজ বণিক কোম্পানির সিংহাসন। তারই ভেতর দিয়ে এলো সিপাহী বিদ্রোহ। অগ্নিক্ষরা সেই বিদ্রোহের তরঙ্গ শীর্ষে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার জন্য কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করলেন নানা সাহেব আর লক্ষ্মীবাই। বিঠুর দরবার 1857 সালের এপ্রিল মাসের একদিন সন্ধ্যাবেলা। দরবার ঘরের মধ্যে 3 জন, ধুন্দুপান্ত নানা সাহেব, আজিমুল্লাহ আর তাতিয়া টপি। 3 জনেই গভীর মনোযোগের সঙ্গে ভারতবর্ষের একখানা মানচিত্র চুপচাপ দেখছেন। হাজার বাতির ঝাড়ের আলোয় ঘরের ভেতরটা দেখাচ্ছে একেবারে দিনের মতো। নানা সাহেবের আঙুল এসে থামল মানচিত্রের একটি জায়গায়। জায়গাটির নাম মিরাট। আমরা যে সময়ের কথা বলছি তখন ভারতবর্ষে কোম্পানির যে কটা ছাউনি বা সেনানিবাস ছিল তাদের মধ্যে মিরাটই হল প্রধান। নানা সাহেব বললেন, হ্যাঁ, এইখানেই আমাদের বিপ্লবের ভেড়ি বাজবে। তাতিয়া টপি জিজ্ঞাসা করলেন, দেশের অবস্থাটা এখন কিরকম? তুমি তো দিল্লি, লখনৌ, কানপুর ঘুরে এলে, কোথায় কি দেখে এলে, কি শুনে এলে, আমাদের বলো। তাতিয়া, জানো, সকলের মুখেই আজ চর্বি ভর্তি টোটার কথা। কোম্পানির সিপাহীদের মধ্যে এই নিয়ে দেখা দিয়েছে দারুণ অসন্তোষ। নতুন টোটাতে আছে গরু আর শুয়োরের চর্বি, আর এই টোটা দাঁত দিয়ে কেটে তবেই বন্দুকে ভরতে হবে। এই শুনে কি হিন্দু কি মুসলমান সকল সিপাহী জাত যাবে ধর্ম যাবে বলে খেপে উঠেছে। কোম্পানিকে তারা তাদের এখন ঘোর শত্রু বলে মনে করছে। জানোই তো, দূর দেশে কোথাও যুদ্ধে পাঠালে সিপাহীদের বেশি মাইনে দেবার নিয়ম আছে। হ্যাঁ, কিন্তু সেই নিয়ম তো শুধু কাগজে আর কলমে, কোথাও তারা বেশি মাইনে পায়নি, আর এজন্যও তাদের মধ্যে দারুণ অসন্তোষ। কোম্পানি বলেছিলেন হিন্দু সিপাহীদের সমুদ্রের ওপারে যেতে হবে না, কারণ সমুদ্র পার হয়ে যাওয়া তাদের চিরদিনের আচার অনুষ্ঠান শাস্ত্র বিধান এসবের বিরুদ্ধে। অথচ ব্রহ্মদেশে যুদ্ধে যাওয়ার জন্য সিপাহীদের ওপরে হুকুম এলো। তাদের মনও চঞ্চল আর উত্তেজিত হয়ে উঠল। চাকরিতে তাদের কোনো উন্নতি নেই, নেই ভবিষ্যতের জন্য কোনো ভালো ব্যবস্থা। আর এইসব কারণেই বাংলা থেকে পাঞ্জাব সকল জায়গাতে সিপাহীদের মধ্যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে। টপি, তাদের মধ্যে এই যে অসন্তোষ দেখা দিয়েছে, এই হবে আমাদের প্রধান হাতিয়ার, বুঝলে? আমি এই হাতিয়ারকে এই কোম্পানির বিরুদ্ধে কাজে লাগাবার আয়োজন করছি। টপি, ও আচ্ছা, নানা, দেশের জনসাধারণের মনের ভাব কিরম দেখলে? জিজ্ঞাসা করলেন আজিমুল্লাহ। দেখো, কানপুর, লখনৌ আর দিল্লি ঘুরে জনসাধারণের মধ্যে লক্ষ্য করলাম, হ্যাঁ, দারুণ অসন্তোষ কিন্তু জন্মেছে। কোম্পানির শাসনে কেউই আজ খুশি নয়। ডালহৌসির এই 8 বছরের শাসন, হ্যাঁ, শাসন তো নয়, শাসনের নামে স্বৈরাচার, এই কথাই বলছে সবাই। তার রাজ্য লিপ্সা, কি হিন্দু কি মুসলমান সকলকেই আজ তার শত্রু করে তুলেছে। অযোধ্যার ব্যাপারে এই দেশবাসীর মনে বেশি আশঙ্কা সৃষ্টি হয়েছে। নবাব সুজাউদ্দৌলার আমল থেকেই কোম্পানি ছলে বলে কৌশলে তার রাজত্ব ধীরে ধীরে গ্রাস করতে আরম্ভ করেন।
এই ইতিহাস তো আমাদের সকলেরই জানা। তার উপর নবাবের রাজ্যে যে সমস্ত ইংরেজ সৈন্য থাকত তাদের জন্য নবাবের বছরে খরচ হতো ৭৬ লক্ষ টাকা। তারপর এলেন লর্ড ওয়েলেসলি, তিনি এসে নবাবের সঙ্গে একটা অদ্ভুত সন্ধিও করলেন। ও, তা সেই সন্ধিটা কি? সেই সন্ধিতে বলা হলো নবাবকে একটা বার্ষিক বৃত্তি দেওয়া হবে, যেমন দেওয়া হয় দিল্লির বাদশাকে। হয় নবাব রাজত্ব ছেড়ে দেবেন, কিংবা ব্রিটিশ সৈন্যদের খরচের জন্য অর্ধেক রাজ্য কোম্পানিকে দিয়ে দেবেন। আচ্ছা, তা নবাব কি করলেন? হ্যাঁ, এখানেই তো মজা। নবাব রাজ্যের অর্ধেকটা দিয়েই বন্ধুত্ব বজায় রাখলেন। কিন্তু এখানেই শেষ হলো না। নেপাল যুদ্ধের সময় অযোধ্যার এই নতুন নবাবকে ১ কোটি টাকা দিয়ে তবেই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে হলো। তার ওপর কোম্পানি তার কাছ থেকে আরও ১ কোটি টাকা ধার নিলেন। বন্ধুত্ব আরও বজায় হলো। তারপর একজন করে নতুন গভর্নর জেনারেল আসেন, আর অযোধ্যার নবাবের সঙ্গে আরও একটা করে নতুন সন্ধি হয়। শেষবারের সন্ধিতে বলা হলো নবাবের রাজ্যে যদি কখনো শৃঙ্খলার অভাব ঘটে তাহলে কোম্পানি তার রাজ্য নিয়ে নেবেন এবং শৃঙ্খলা স্থাপন করে রাজ্য আবার নবাবের হাতে ফিরিয়ে দেবেন। বন্ধুত্ব বজায় থাকবে। বাহ, বড় চমৎকার সন্ধি তো, বললেন তাঁতিয়া তোপি। হ্যাঁ, চমৎকার আর চাতুর্যপূর্ণ এই সন্ধির ছিদ্রপথ দিয়েই ডালহৌসি অযোধ্যা গ্রাস করলেন। তিনি এসে দেখলেন নবাবের রাজ্যে কোথাও শৃঙ্খলা বলে কিছুই নেই। অতএব সন্ধির দোহাই দিয়ে অধিকার করলেন অযোধ্যা, আর এইভাবেই কোম্পানি বন্ধুত্বের সম্মান রাখলেন। আর কি বেপরোয়া লুঠি না হয়েছিল সেই সময়। হ্যাঁ নানা, সেই লুটের কথা আমি শুনেছি। জানো, আমারই এক আত্মীয় ছিলেন নবাব ওয়াজেদ আলীর খাস মুন্সি। তার কাছেই শুনেছি নবাবের ধনসম্পত্তি, প্রাসাদের আসবাবপত্র, কাপড়, গাড়ি, লাইব্রেরির ২ লাখ দামের পুঁথি, হাতি, ঘোড়া এইসব প্রকাশ্যে নিলামে বিক্রি হয়ে গিয়েছিল। আর সেই টাকা দিয়ে ভরিয়ে তুলল কোম্পানির ধনাগার। তারপর কর্মচারীরা অন্দরমহলে ঢুকে জোর করে নবাবের বেগমদের বাইরে নিয়ে এলো, জোর করে তাদের জিনিসপত্র রাস্তায় ফেলে দিল। এমনি করেই অযোধ্যায় অসন্তোষ আর বিদ্বেষ জনসাধারণের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। আজিম, আমি দেখে এলাম উত্তর পশ্চিম অঞ্চলের জমির বন্দোবস্ত, তালুকদারি সত্ত্বের লোপ আর জমি ক্রোক হওয়ায় যে কি ভীষণ অসন্তোষের সৃষ্টি হয়েছে কি বলবো। কোম্পানির কর্মচারীরা তাদের খুশি মতোই জমির বিলি বন্দোবস্ত করছে। যার ২০০ বিঘে জমি ছিল তার বেশিরভাগ জমি কেড়ে নিয়ে অন্য লোকের সঙ্গে বন্দোবস্ত করে টাকা নিয়েছে। এমনি করেই অযোধ্যার সমস্ত তালুকদার এখন গরিব হয়ে পড়েছে। অনেকেরই সম্পত্তি নিলামে বিক্রি হয়েছে। আজিম, এমনি করেই তারা পুরুষানুক্রমে ভোগ করা সম্পত্তি থেকে বঞ্চিতও হয়েছে। মোগলদের সময় থেকে যারা লাখেরাত জমি ভোগ করছিল। লাখেরাত জমি? আরে, যে জমির জন্য কোনো কর দিতে হয় না। শোনো, যারা লাখেরাত জমি ভোগ করছিল তাদেরও দেখলাম ভীষণ অবস্থা। দলিলের অভাবে এই সমস্ত নিষ্কর জমি ভোগ করা ঘুচে গেছে। কোম্পানির বিরুদ্ধে জনসাধারণের অসন্তোষ আর উদ্বেগের এই হচ্ছে আর একটা কারণ। আচ্ছা, মোগল রাজধানীর খবর কে? জানতে চাইলেন তাঁতিয়া তোপি। দিল্লির প্রাসাদের লোকেরা বলা বলি করছে শিগগির একটা কিছু কাণ্ড হবে। বাহাদুর শাহকে কোম্পানি কিন্তু এখনও উপাধিচ্যুত করেননি। তবে রাজক্ষমতা ব্রিটিশ গভর্নমেন্ট অনেকটাই হস্তগত করেছে। বাদশাহের নামাঙ্কিত মুদ্রাও আর নেই। আগে কোম্পানি দিল্লির বাদশাহের জন্য যে সমস্ত সেলামি দিত তাও এখন বন্ধ। শুনতে পেলাম বাহাদুর শাহ এখন পারস্যের শাহের সঙ্গে গোপনে মন্ত্রণা করছেন। মোগল প্রাসাদে সম্রাটের খাস কামরায় দিনরাত ইংরেজের বিরুদ্ধে আলোচনা হচ্ছে। প্রাসাদের হাকিম আসানুল্লাহ, তার কাছ থেকেই তো এসব শুনেছি। জুম্মা মসজিদের গায়ে ইস্তেহার টাঙিয়ে বলা হয়েছে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে শিগগির। মোট কথা দিল্লিও একেবারে বারুদখানাই হয়ে আছে। কোম্পানির শাসনের বিরুদ্ধে বিরাগার বিদ্বেষ কেবল হিন্দুদের নয়, মুসলমান ভাইদেরও। আর আমি এই বিরাগার বিদ্বেষকেই কাজে লাগাতে চাই। না না, বিহারের খবর কি? খবর পেলাম বিহারের জনসাধারণ দলবদ্ধ হয়ে বিপ্লব ঘটানোর জন্য একেবারে প্রস্তুত। দানাপুরে সিপাহীদের মধ্যে তুমুল উত্তেজনার ভাব দেখে পাটনার ইংরেজরা ভয়ে একেবারে কুঁকড়ে গেছে। কাশীতে আর ব্যারাকপুরে সিপাহীদের কাছ থেকে যে অস্ত্র শস্ত্র সব কেড়ে দেওয়া হয়েছে এ খবরও দানাপুরে সিপাহীরা পেয়েছে। পাটনাতে ৩ জন মৌলবী, তারা গভর্নমেন্টের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছেন। তারা মুসলমান জনসাধারণের মধ্যে প্রচার করছেন যে কোম্পানির মুল্লুক ধ্বংস হবার সময় এসেছে। এছাড়া কুমার সিংহ আছেন সিপাহীদের পক্ষেই। এই বৃদ্ধ রাজপুত যেমন প্রতাপশালী তেমনি তেজস্বী। অবশ্য এক সময় ইনি ব্রিটিশ গভর্নমেন্টের অনুরক্ত ছিলেন, তবে এখন সেই অনুরাগ একেবারে বিরাগে পরিণত হয়েছে। ভক্তির বদলে তার মনের মধ্যে দেখা দিয়েছে ইংরেজের বিরুদ্ধে বিদ্বেষ আর ঘৃণা। কোম্পানি অন্যায়ভাবে কুমার সিংহের জমিদারি কেড়ে নিয়েছে জানোই তো, অথচ তিনি
তিনি একসময় ইংরেজদের সাহায্য করেছিলেন টাকা দিয়ে। কুমার সিংহের বিশ্বস্ত বন্ধু সৈয়দ আজিমুদ্দিন হোসেনের কাছ থেকে আমি এই খবর পেয়েছি যে দানাপুরের সিপাহীদের সঙ্গে তিনিও গোপনে পত্রালাপ করছেন। তিনিও তার রাজধানী জগদীশপুরে বসে বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। বাংলার খবর কি জানতে চাইলেন তাতিয়া তোপি। তোপি, এইখানেই তো বিপ্লবের প্রথম তুর্যধ্বনি হয়েছে, ব্যারাকপুর আর বহরমপুরে। এই দুই জায়গাতেই সিপাহীরা বিদ্রোহী হয়েছে। জানোই তো, বাংলাদেশে গোড়া সৈন্য নেই বললেই হয়, আর সেই জন্যই তো রেঙ্গুন থেকে একদল ইংরেজ সৈন্য আনা হয়েছে। বহরমপুরের একদল সিপাহীকে প্রথমে নিরস্ত করা হয়, তাদের অস্ত্র তো কেড়ে নেওয়া হয়। চর্বি ভর্তি টোটা থেকেই সেখানে কিন্তু গোলমাল শুরু। ব্যারাকপুরের সিপাহীদের মনের মধ্যেও কিন্তু ভীষণ সন্দেহ। তাদের বিশ্বাস নতুন রাইফেলের বন্দুকে গরু আর শুয়োরের টোটা ব্যবহার করে তাদের জাত, তাদের ধর্ম একেবারে নষ্ট করার মতলব করছে। জানো, রাজধানী কলকাতাতেও ইংরেজদের মনে খুবই ভয়। তারা ভাবে এই বুঝি সিপাহীরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করল। এই অবস্থার মধ্যেই ব্যারাকপুরের 34 নম্বর পল্টনের একজন সিপাহী মঙ্গল পাণ্ডে 29শে মার্চ রবিবার একজন ইংরেজ সার্জেন্ট মেজরকে গুলি করল। তারপরই সেই ছাউনির বাকি সিপাহীদের ডেকে বলল, এসো, আমাকে অনুসরণ করো, আমি যা করছি তাই করো। ধর্ম রক্ষার জন্য যদি মরতে হয় আমরা সিপাহীরা তাও মরব। এসো, আমরা একসঙ্গেই মরব। কিন্তু কেউই বিদ্রোহী হতে এগিয়ে এলো না। তারপর কি হলো? তারপর ইংরেজ সেনাপতি যখন সসৈন্যে বিদ্রোহী মঙ্গল পাণ্ডেকে ধরতে এলেন, তখন সে নিজের বুকের দিকেই বন্দুকের নল ফেরালো। বন্দুকের গোড়া মাটিতে রেখে নল রাখল নিজের বুকে। পা টিপে আওয়াজ করল। আহত হয়ে মঙ্গল পাণ্ডে মাটিতে পড়ে গেল। বাংলার মাটি শহীদের রক্তে লাল হল। অবশ্য তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে চিকিৎসায় সেরে উঠলে পরে তাকে সামরিক আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেওয়া হলো। বিচারে মঙ্গল পাণ্ডের হল ফাঁসির হুকুম। 8ই এপ্রিল বারাকপুরে সকলের সামনে তাকে ফাঁসি দেওয়া হয়। বিদ্রোহের এই প্রথম শহীদকে আমি নমস্কার জানাই আজিম, আমি নমস্কার জানাই তোপি। পাঞ্জাবের খবর কি? আম্বালার সেনানিবাসেও সিপাহীদের মধ্যে টোটা, চর্বি এসব নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে, এ খবর আমি পেয়েছি। লাহোর, ফিরোজপুর, অমৃতসর, লুধিয়ানা, এমনকি সীমান্ত পেশোয়ার পর্যন্ত এই অসন্তোষের আগুন এখন ছড়িয়ে পড়েছে। জানো, ভারতের আকাশের এই কালো মেঘ এখন গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠেছে। আমি যেন সিপাহীদের পদক্ষেপ শুনতে পাচ্ছি আজিম। ফকির পীর আলী বলেছেন না, 100 বছর পূর্ণ হলে কোম্পানির মুল্লুক এই দেশে অন্তত আর থাকবে না। হ্যাঁ, মানে 100 বছর তো পূর্ণ হতে চলল, বললেন তাতিয়া তোপি। যা শুনলাম তাতে বুঝলাম যে গো খাদক আর শুকর খাদক ফিরিঙ্গিরা আমাদের দেশবাসীদের জাতিচ্যুত আর ধর্মচ্যুত করতে সংকল্প করেছে। মঙ্গল পাণ্ডের এই আত্মদান বিদ্রোহের সূচনা মাত্র, কিন্তু এই অসন্তুষ্ট সিপাহীদের সংঘবদ্ধ করে ঠিকভাবে চালাবে কে? তবে বিদ্রোহ যখন আসে তখন হিসেব করে আসে না। তবে যতদূর সম্ভব আমি উত্তর পশ্চিম অঞ্চলে বিদ্রোহ পরিচালনা করবার ব্যবস্থা কিন্তু করে ফেলেছি। কিন্তু আমার ভূমিকা পৃথক। আমি এখন কিছুদিন বাইরে বাইরে ইংরেজের বন্ধু সেজেই থাকব, যাতে ফিরিঙ্গিরা বা কোম্পানি আমাকে এতটুকু অবিশ্বাস বা সন্দেহ করতে না পারে, বুঝলে? তারপরই কানপুরকে কেন্দ্র করে আমি আঘাত হানব ইংরেজকে, এমন প্রচণ্ড আঘাত হানব যে ইংরেজরা তা যুগ যুগ ধরে মনে রাখবে। হ্যাঁ, ডালহৌসির অবিচার আমি ভুলিনি। আমি ধন্দুপান্ত নানা সাহেব। আচ্ছা নানা, আমরা আর কোনো রাজা বা মহারাজার সাহায্য কি পাবো? সে ব্যবস্থাও করেছি। তোমার বোধহয় মনে আছে আজিম, অযোধ্যা পতনের 2-3 মাস আগে থেকেই আমি ইংরেজের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অনুরোধ করে ভারতের অনেক রাজা, নবাব তাদের দরবারে চিঠি পাঠিয়েছিলাম। অনেকের কাছ থেকেই তার উত্তর কিন্তু পেয়েছি। তাতে আমার মনে খুবই আশা আমরা কোম্পানির মুল্লুক ধ্বংস করতে পারবো আজিম। জম্মু থেকে কাশ্মীরের মহারাজা গলাব সিং এর মধ্যেই অযোধ্যার তালুকদারের মারফত কিছু টাকাও আমাকে পাঠিয়ে দিয়েছেন। সকলেই মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। নানা সাহেব এরই মধ্যে এত দূর অগ্রসর হয়েছেন। সে রাত্রের মতো আলোচনা এই পর্যন্তই হল। মিঠুরের দরবারে এমন গভীর আলোচনা এর আগে আর কোনোদিনই হয়নি। মিরাটেই বিপ্লবের ভেরি বেজে উঠল। সেদিন ছিল রবিবার, 10ই মে সকালবেলা।
তার আগের দিনই মিরাট ছাউনির 25 জন বিদ্রোহী সিপাহীর সাজা হয়ে গেছে। সকলের সামনে দণ্ডিত সিপাহীদের পোশাক খুলে নিয়ে তাদের হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে তাদের জেলে পাঠানো হয়েছে। কারো সাজা হয়েছে 5 বছর, কারো 10 বছর। তাদের অপরাধ, 8ই মের প্যারেডে এরা সেনাপতির আদেশ অমান্য করে চর্বিটোটা দাঁত দিয়ে কাটতে অমান্য করে। এই কঠোর কারাদণ্ডে ছাউনির অন্যান্য সিপাহীরা চঞ্চল হল। ইংরেজের এই নির্মম ব্যবহারে অন্য সিপাহীরা প্রতিহিংসায় পাগল হয়ে উঠল। মিরাট ক্যান্টনমেন্ট ভারতবর্ষের মধ্যে তখন খুব বড় একটা সৈনিক নিবাস। এর পরিধি প্রায় 5 মাইল, মধ্যেখানে ময়দান, আর সেই ময়দানের মাঝখান দিয়ে একটা নালা গিয়েছে। নালার একদিকে থাকে গোড়া সৈন্য, অন্যদিকে সিপাহীরা। ক্যান্টনমেন্টের মধ্যেই গির্জা, উত্তর দিকে প্যারেডের বিস্তৃত মাঠ, চারদিকে নানা গাছপালা ঘেরা বাগান, আর ক্যান্টনমেন্টের দক্ষিণ দিকে মিরাট শহর। সব রকম সৈন্যই থাকে এখানে, গোলন্দাজ, ঘোড়সওয়ার, পদাতিক, আর থাকে প্রচুর অস্ত্রশস্ত্র। রবিবারের সকালবেলা, মে মাসের প্রখর সূর্য তখন আকাশে। সকাল থেকে ইংরেজ অফিসারদের বাংলোয় কোনো চাকর কাজে আসেনি, এমন তো কখনোই হয় না। তখন একটু সন্দেহ দেখা দিল ইংরেজদের মনে। দিন কেটে গেল। সন্ধ্যাবেলায় গির্জায় উপাসনা করতে যাওয়ার সময় ইংরেজ নরনারী তৈরি হল। পাদ্রী নার্টন তার মেম সাহেবকে নিয়ে গির্জায় যাবেন বলে ঘর থেকে বের হলেন। হিন্দুস্থানি আয়া বলল, আজ যাবেন না, খুব বিপদ হবে। বাজারে খুব গন্ডগোল হচ্ছে শুনে এলাম। কিসের গন্ডগোল? জিজ্ঞাসা করেন পাদ্রী নার্টন। কি জানি কিসের গন্ডগোল, সবাই বলা বলি করছে আজ কি একটা ভয়ানক কাণ্ড হবে। সাথী, কিসের ভয়ানক কাণ্ড? সিপাহীদের সঙ্গে যুদ্ধ হবে। অলরাইট। পাদ্রী হাসলেন, আয়ার কথায় বিশ্বাস করলেন না। স্ত্রী পুত্রকে নিয়ে তিনি গাড়িতে উঠলেন। গাড়ি হাঁকিয়ে গির্জায় চললেন। গির্জায় ঢুকে তিনি দেখলেন আর একজন পাদ্রী আর অনেকগুলো ইংরেজ চুপচাপ বসে। সকলেরই মুখ শুকনো, সকলেই উদ্বিগ্ন। সন্ধ্যা হল। হঠাৎই ভেরি আর বন্দুকের শব্দ, সঙ্গে উত্তেজিত জনতার ভৈরব কোলাহল মিরাটের আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। ইংরেজরা বুঝল মিরাটের সিপাহীরা বিদ্রোহী হয়েছে। উন্মত্ত সিপাহীর দল প্রথমেই জেলখানা ভেঙে সেই 25 জন দণ্ডিত সিপাহীকে উদ্ধার করল। ইংরেজদের ছাউনি সিপাহীদের ছাউনি থেকে অনেকটা দূরে ছিল বলে সিপাহীদের এই উত্তেজনার বিষয়ে তারা প্রথমে কিছুই জানতে পারেনি। মিরাটে বিপ্লব আরম্ভ হল। হিন্দু মুসলমান এক মন এক প্রাণ হয়েই কোম্পানির বিরুদ্ধে দাঁড়াল। মিরাটের প্রায় সব সিপাহী এই বিপ্লবে যোগ দিয়েছিল। ফিরিঙ্গিরা ভয় পেয়ে গেল। নিজেদের বাঁচাবার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল। উন্মত্ত সিপাহীদের গুলিতে অনেক ইংরেজ মরল। অনেকে স্ত্রী পুত্র নিয়ে লুকোবার চেষ্টাও করল। তখন এদিকে ইংরেজদের বাংলোগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাস্তায়, মাঠে, ঘাটে মানুষের রক্ত বয়ে গেল। প্রায় সারা রাত ধরে ইংরেজ হত্যা, ইংরেজের বাড়ি পোড়ানো আর ইংরেজদের বাড়ি লুট চলতে লাগল। 11 নম্বর পল্টনের কর্নেল ফিনিশ সেই রাত্রেতেই ঘোড়ায় চড়ে সিপাহীদের ছাউনিতে গেলেন। মাঝপথেই একজন বিদ্রোহীর গুলিতে তার ঘোড়াটা আহত হল। সঙ্গে সঙ্গে আরও একটা আওয়াজ। বন্দুকের গুলি এইবার কর্নেলের পিঠ ভেদ করে চলে গেল। তিনি আহত হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন তার উপর গুলির পর গুলি এসে পড়তে লাগলো। সারাটা দেহে গুলিবিদ্ধ হয়ে কর্নেল সঙ্গে সঙ্গেই মারা গেলেন। দেখতে দেখতে সমস্ত পল্টনের প্রত্যেক সিপাহীরাই বিদ্রোহী হয়ে উঠল। পদাতিক দলের সিপাহীরা অশ্বারোহীদের সঙ্গে একযোগ হয়ে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াল। হিন্দু মুসলমানও একসঙ্গে একজোট হয়ে ফিরিঙ্গি নরনারী আর বালক বালিকাদের নিধন করতে কৃত সংকল্প। গির্জা থেকে সাহেবরা ফিরছিল, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ বা গাড়িতে চড়ে। উন্মত্ত সিপাহীরা হঠাৎই ঝাঁকে ঝাঁকে তাদের ওপর এসে পড়ল।
ছোট বড় বিচার না করে প্রত্যেককে হত্যা করতে আরম্ভ করল। কাউকে গুলি করে মারল, কাউকে কাটল তরোয়াল দিয়ে। শিকারের গন্ধ পেয়ে হিংস্র বাঘেরা যেমন গুহা থেকে বেরিয়ে পড়ে, শহরের প্রতিটা রাস্তা থেকে শহরতলি থেকে বিদ্রোহীরাও তেমনি দলে দলে বের হতে লাগল। ক্যান্টনমেন্টের ধনাগার লুট করাও বিদ্রোহীদের ইচ্ছা ছিল। কিন্তু রাত শেষ হয়ে এলো দেখে উন্মত্ত সিপাহীরা দিন দিন রবে ছুটল দিল্লির দিকে। রাতে যারা যারা পালিয়ে গিয়েছিল, দিনের আলো ফুটতেই সেই সব ইংরেজ ফিরিঙ্গিরা আস্তে আস্তে মাথা তুলে বেরিয়ে এলো। বেরিয়ে এসেই দেখল তাদের অনেক বন্ধুবান্ধবদের মৃতদেহ আর বাড়িঘরের ধ্বংসস্তূপ। ইংরেজরাও এবার প্রতিহিংসা নেবার জন্য তৈরি হল। এলাকার দোকানদার পল্লীবাসীদের বিদ্রোহী সন্দেহ করে তাদেরকে ফাঁসি দিতে আরম্ভ করল, গুলি করে মারতে লাগল। সকালবেলাতে বীর সেজে শুধু সন্দেহের বশে নিরীহদের ওপর অত্যাচার করে হত্যাকাণ্ড করতে লাগল। আগের দিন রাতে বিদ্রোহীরা সারা রাত ধরে চালিয়েছে হত্যা, বাড়ি পোড়ানো আর লুট। পরের দিন সকালে ফিরিঙ্গিরা ঠিক করল এইবার আমাদের পালা। চারদিকের হত্যাকাণ্ড দেখে ইংরেজদের মনে ধাঁধা লেগে গিয়েছিল, তারা হতবুদ্ধি হয়ে গিয়েছিল। মিরাটের পর দিল্লিতেও বিদ্রোহের ভেরি বেজে উঠল। মোগল বাদশাদের দিল্লির সেই মহিমা তখন আর নেই, অনেক অধঃপতন হয়েছে। বাদশাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বছরে 10 লক্ষ টাকা করে বৃত্তি নিয়ে নিশ্চিন্তেই জীবন কাটাচ্ছিলেন। আর এই শাহ আলম, তিনি ইংরেজ বণিক কোম্পানিকে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি দিয়েছিলেন। তিনি মারা গেলে পরে তার ছেলে আকবর শাহের সময়ও বাদশাহী ফরমান ছাড়া ইংরেজ কোম্পানি কোনো নতুন প্রদেশ অধিকার করতে পারতেন না। তখনও ইংরেজ প্রতিনিধিকে খালি পায়ে দূর থেকে সালাম করতে করতে তবেই তার দরবারে আসতে হতো। তখনও টাকার ওপর তারই নামের ছাপ থাকত। কোম্পানিও সময় আর সুযোগ বুঝে একে একে দিল্লির বাদশাহের সমস্ত সম্মান আর ক্ষমতা লোপ করল। তারপর 60 বছরের বৃদ্ধ বাহাদুর শাহ যখন সিংহাসনে বসলেন, তখন তিনি নামেই মাত্র সম্রাট। না আছে সম্রাটের কোনো চিহ্ন, না আছে তার কোনো ক্ষমতা। সামান্য এক বন্দির মতোই মোগল প্রাসাদে তিনি তখন বাস করতে লাগলেন। এই বাহাদুর শাহের পিতা আকবর শাহ মনে করতেন যে কোম্পানি তাকে মাসোহারা দেন সেটা দিল্লির বাদশাহের পক্ষে খুবই সামান্য, কাজেই তাকে অনেক কষ্টে মোগল বাদশাহের ঠাট বজায় রাখতে হতো। বৃত্তি বাড়াবার জন্য তিনি কত আবেদন নিবেদন করলেন, কোম্পানি তার কথাতে কান পর্যন্ত দিলেন না। তখন আর কোনো উপায় না দেখে বিলাতে দরবার করবার জন্য বাদশাহ একজন দূত পাঠালেন, আর এই বিখ্যাত দূতই হলেন রামমোহন রায়। বাদশাহ আকবর শাহী তাকে রাজা উপাধি দিয়ে তাকে তার দূত করে লন্ডনে পাঠিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডে দিল্লির সম্রাটের আবেদন ব্যর্থ হল। কোম্পানির ডিরেক্টররা কোনো কথাই শুনলেন না। তারপর আকবর শাহের ছেলে বাহাদুর শাহ বেঁচে থাকতেই কোম্পানি ঠিক করলেন যে তারপর যিনি দিল্লির সিংহাসনে বসবেন তাকে আর সম্রাট বা রাজা বলে স্বীকার করাই হবে না, এমনকি তার যে সমস্ত সত্ত্ব আছে সমস্ত সত্ত্ব লোপ পাবে। আর এইভাবেই সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগলদের মহিমাকে ধুলোতে মিটিয়ে দিতে চেয়েছিল। কোম্পানিকে আশ্রয় দিয়ে, তার বাণিজ্যের সুবিধা করে দিয়ে, তাকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দিয়ে দিল্লির রাজবংশ শেষে এই পুরস্কার লাভ করলেন। মোগল বাদশাহের এই শেষ পরিণতিতে দিল্লির জনসাধারণও প্রচণ্ড ক্ষুব্ধ আর চঞ্চল হয়ে উঠল। তাই তো মিরাটের বিদ্রোহীরা দিল্লিতে এসে পৌঁছতেই সেখানকার জনসাধারণ তাদের জানালো অভ্যর্থনা। মিরাট থেকে 10ই মে রাতে চাঁদের আলোয় পথ করে নিয়ে অশ্বারোহী আর পদাতিক সিপাহীরা দিল্লিতে ছুটল। আর তারা 11ই মে সকালবেলা যমুনার তীরে এসে পৌঁছল। সকালবেলার আলোয় যমুনার জল তখন সোনার মতো চিকচিক করছিল। তখনও পুরবাসীরা প্রত্যেকেই ঘুমিয়ে। সামনে শোভাময়ী দিল্লি শহর, বড় বড় বাড়ির চূড়োয় এসে পড়েছে সকালবেলার আলো। মোগল রাজধানীতে পৌঁছে সিপাহীরা এবার একটু নিশ্চিন্ত হল। নৌসেতু পার হয়ে তারা রাজধানীতে প্রবেশ করল। টেলিগ্রাফের তার কেটে দেওয়া হয়েছিল বলে
দিল্লির ইংরেজরা মিরাটের কোনো খবর জানতেই পারেনি। বিদ্রোহীরা বাদশাহী প্রাসাদের কাছে এসে চিৎকার করে বলল, বাদশাহ, খোদা বন্ধ, আমাদের আশ্রয় দিন। মিরাটের ইংরেজদের আমরা কেটে ফেলেছি। নিজেদের জাতি ও ধর্ম রক্ষা করবার জন্য আমরা এখানে যুদ্ধ করতে এসেছি। দিল্লির অনেক মুসলমান বিদ্রোহীদের সঙ্গে যোগ দিল। দিল্লির সিপাহীরাও যোগ দিল। দেখতে দেখতে একটা তুমুল উত্তেজনার তরঙ্গে মোগলের রাজধানী টলমল করে উঠল। বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে গেল। দিল্লির চারদিকেই তখন উঁচু প্রাচীর, প্রাচীরের পাশে চওড়া ও গভীর খাদ। নগরে প্রবেশ করবার আগে 8টা তোরণ বা দরজাও আছে। উত্তেজিত সিপাহীরা পথে যেসব ইংরেজদের দেখতে পেল তাদের সবাইকে হত্যা করল এবং তাদের ঘরে আগুন লাগিয়ে দিল। ঝড়ের বেগে ছুটল তারা কলকাতা দরজার দিকে। ইংরেজদের মারো, এছাড়া বিদ্রোহীদের মুখে সেদিন আর কোনো কথাই নেই। সে কি ভীষণ ভৈরব হুঙ্কার, যেই শোনে সেই মেতে ওঠে। সিপাহীরা দিল্লির প্রাসাদে ঢুকল। বৃদ্ধ বাহাদুর শাহকে তারা ভারতের সম্রাট বলে ঘোষণা করল, তার সাহায্য চাইল। প্রাসাদে যত সিপাহী পাহারা দিচ্ছিল প্রত্যেকেই বিদ্রোহীদের সঙ্গে যোগ দিল। যে ইংরেজ ক্যাপ্টেনের ওপর প্রাসাদের রক্ষার ভার ছিল তিনি অবস্থা বেগতিক দেখে ওই খাদের মধ্যেই লাফিয়ে পড়লেন। পরে বিদ্রোহীরা তাকে তার বাড়িতে গিয়ে হত্যা করে। সেখানে আর যত ইংরেজ নরনারী ছিল তাদের কেউই কিন্তু সেদিন পরিত্রাণ পেল না। দরিয়াগঞ্জ বলে একটা জায়গা ছিল, অনেক ব্যবসায়ী ফিরিঙ্গি এখানে বাস করত। বেলা 2টোর মধ্যেই এখানকার প্রায় সব ইংরেজকেই বিদ্রোহীরা হত্যা করল। তারপর তারা ব্যাংক লুট করল, গির্জা পুড়িয়ে দিল। দিল্লির সেনানিবাস সেটা ছিল খানিকটা দূরে। শহরে যে এত সব কাণ্ড হচ্ছে সে খবর একটু দেরিতেই সেখানে পৌঁছল। কামান, বন্দুক আর সৈন্য নিয়ে সেনাপতি ছুটলেন কাশ্মীর তোরণের দিকে। আর যাবার পথেই দিল্লির সিপাহীদের সঙ্গে মিরাটের বিদ্রোহী সিপাহীদের দেখা হয়ে গেল। সেনাপতি গুলি ছোড়বার হুকুম দিলেন, ফায়ার! কিন্তু দিল্লির সিপাহীরা তারা বন্দুকের মুখ উল্টো করেই দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মিরাটের সিপাহীদের গুলিতে ওই ইংরেজ সেনাপতি মারা গেলেন। অবস্থা বেগতিক দেখে কামান, বন্দুক ফেলে বাকি ইংরেজ সৈন্যরা প্রত্যেকেই পালালো। এবার দিল্লির সিপাহীরা যোগ দেওয়াতে বিদ্রোহীদের দল অনেকটাই বৃদ্ধি পেল। তারা ছুটে গেল অস্ত্রাগার আক্রমণ করতে। এমন সময় সমস্ত নগর কাঁপিয়ে একটা ভীষণ শব্দ হল। ধোঁয়া আর আগুনের শিখা আকাশ ছুঁল। ব্যাপারটা হয়েছিল কি, সিপাহীরা যখন অস্ত্রাগার আক্রমণ করে তখন সেখানে যে সমস্ত ইংরেজরা ছিল তারা উপায় নেই দেখে বারুদের গুদামে আগুন লাগিয়ে অস্ত্রাগার উড়িয়ে দেয়। সেখানে মারা গেল আরও জনাকতক ইংরেজ। কিন্তু এই বিস্ফোরণে শহরের ভিন্ন ভিন্ন রাস্তায় মরল 400-500 মানুষ। সন্ধ্যার পর বিদ্রোহীরা দিল্লি অধিকার করল। ইংরেজরা যে যেভাবে পারল গাড়িতে, ঘোড়ায় কিংবা পায়ে হেঁটে দিল্লির শহর ছেড়ে পালিয়ে গেল। কেউ কেউ গেল মিরাটের দিকে, কেউ বা অন্য দিকে। কেউ আশ্রয় নিল ভাঙা বাড়িতে বা জঙ্গলের মধ্যে। মাত্র 50 জন ইংরেজকে বাদশাহ আর তার বেগমরা অন্দরমহলে আশ্রয় দিয়েছিলেন। বিদ্রোহীরা তাদেরও পরে সবাইকে বন্দী করে হত্যা করেছিল। সারাটা দিন ধরে দিল্লিতে যেন ইংরেজদের মৃত্যু ঘণ্টা বাজল। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা বিদ্রোহীরা ইংরেজদের নানাভাবে নানা উপায়ে হত্যা করল। ইংরেজরা আশা করেছিল এবার বুঝি মিরাট থেকে তাদেরকে সাহায্য করতে বাকি ইংরাজ সৈন্যরা আসবে। কিন্তু সূর্য ডুবে যাবার সঙ্গে সঙ্গে দিল্লির ইংরেজদের সমস্ত আশা ভরসা মাটিতে মিশে গেল। তখন আর পালানো ছাড়া কোনো উপায় রইল না। আর এইভাবেই 5 দিনের মধ্যে দিল্লি একেবারে ইংরেজ শূন্য হয়ে গেল। 16ই মের পর দিল্লি শহরে অথবা দিল্লির সেনানিবাসে আর একটিও ইংরেজ রইল না। মোগলদের রাজধানী দিল্লি বিদ্রোহীদের অধিকারে এলো। কানপুরে বসে নানা সাহেব মিরাট আর দিল্লির বিদ্রোহের সমস্ত খবরই পেলেন। কানপুর
সিপাহী বিদ্রোহের আগে পর্যন্ত অনেক বছর ধরে কানপুরের সেনানিবাস ছিল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রধান সেনানিবাস। আমরা যে সময়ের কথা বলছি তখন এখানকার প্রাধান্য কিন্তু অনেকটা কমেই গেছে। গঙ্গার তীরে অতি বিরাট এই ক্যান্টনমেন্ট। গঙ্গার দক্ষিণ দিকে ইংরেজদের সেনানিবাস, কাছেই লখনৌ যাওয়ার জন্য নৌসেতু। এখানে গঙ্গার শোভা খুবই সুন্দর। গঙ্গার বুকে সবসময় নানা ধরনের নৌকো ভাসছে। নানা রকম জিনিসপত্রের আমদানি রপ্তানি আর নানা দেশের নানা জাতের লোকের জনতা। শহরে সব সময়ই বহু লোকের কোলাহল। গঙ্গার তীরে নানা রকম পণ্যদ্রব্যের বেচাকেনাও হয়। পথঘাট খুব একটা ভালো নয়, অধিবাসীদের বাসগৃহের শৃঙ্খলাও নেই। দূরে দূরে এক এক জায়গায় লোকের বসতি। ক্যান্টনমেন্টের উত্তর পশ্চিম দিকে দিল্লি ও বিঠুরে যাবার রাস্তা, আর সেই রাস্তার মাঝখানে ইংরেজ রাজপুরুষদের বাংলো, সরকারি ধনাগার, জেলখানা আর পাদ্রীদের নিবাস। অবশ্য এসব বাড়ি ক্যান্টনমেন্টের বাইরে। এরই উত্তর পশ্চিম দিকে অস্ত্রাগার ও বারুদখানা। শহর ও গঙ্গা তীরের মাঝখানে সাহেবদের গির্জা, টেলিগ্রাফ অফিস এবং অন্যান্য সরকারি বাড়ি। কানপুরের এক অঞ্চলের নাম নবাবগঞ্জ। এইখানেই নানা সাহেবের নিজের একটা প্রাসাদ ছিল। বিঠুর থেকে তিনি যখন কানপুরে আসতেন তখন তিনি নবাবগঞ্জের এই প্রাসাদেই থাকতেন। অতি সুসজ্জিত সেই প্রাসাদে তিনি মাঝে মাঝেই কানপুরের ইংরেজ রাজপুরুষদের ভোজসভায় আপ্যায়িত করতেন, যেমনটা তিনি মাঝে মাঝে করতেন তার বিঠুরের প্রাসাদেও। শুধু যে উৎকৃষ্ট খাবার জিনিস দিয়ে তিনি তাদের পরিতুষ্ট করতেন তা কিন্তু নয়, প্রত্যেককেই বহুমূল্য জিনিসও উপহার দিতেন। কাশ্মীরের কিংখাপ থেকে শুরু করে কাশীর সিল্কের কাপড় পর্যন্ত দিতেন। কানপুরের ইংরেজরা নানা সাহেবের এই উদার আতিথ্যে এমনই মুগ্ধ হয়েছিল যে তাকে তারা তাদের একজন পরম বন্ধু বলেই ভাবত। এই কানপুরের সেনানিবাসের সেনাপতি ছিলেন স্যার হিউ হুইলার। কোম্পানির সেনাদলের সবচেয়ে পুরনো কর্মচারী তিনি। আফগান আর পাঞ্জাবের যুদ্ধে জেনারেল হুইলার খুব সাহসের পরিচয় দিয়েছিলেন। তার অধীনের সিপাহীরা তাকে খুবই ভক্তি আর শ্রদ্ধা করত। তার কারণ হুইলার সাহেব তাদের সঙ্গে তাদের ভাষাতেই কথা বলতেন এবং তাদের স্বভাব ও চালচলন তিনি যেমনভাবে জানতেন আর কোনো ইংরেজ অফিসার তেমন জানতেনই না। 70 বছর বয়সের সেই বৃদ্ধ সেনাপতি ঘোড়ায় চড়তে খুবই পটু ছিলেন। তাই তো মাঝে মাঝে তিনি নিজের মেয়েকে সঙ্গে করে শিকারে যেতেন। কানপুরে তখন ইংরেজ সৈন্য ছিল খুবই কম, আর দেশীয় সৈন্য ছিল 3000। এই দেশীয় সৈন্যদেরকেই সিপাহী বলা হতো। তখন কোম্পানি সবে অযোধ্যা অধিকার করেছে, আর সেই জন্য সেখানকার শান্তি রক্ষার জন্য বেশি সৈন্যের দরকার হওয়াতে কানপুরের ইংরেজ সৈন্যদের সেখানে পাঠানো হয়েছিল। বারাকপুর আর বহরমপুরের খবর যখন কানপুরে আসে তখন অবশ্য জেনারেল হুইলারের খুব বেশি ভাবনা হয়নি, কিন্তু মিরাট আর দিল্লির খবর শুনে তারও খুব ভয় হল। তারপর কানপুরের সিপাহীদের মধ্যে যখন চাঞ্চল্য দেখা দিল তখন কিন্তু ইংরেজরা খুবই সন্ত্রস্ত হয়ে উঠল। মিরাট ও দিল্লির খবরেই তাদের অন্তরাত্মা একেবারে কেঁপে উঠল। তারা চারদিকে শুধু বিভীষিকা দেখতে লাগল। তবে সেনাপতি হুইলারের বিশ্বাস যে কানপুরে কোনো গোলমাল কোনোদিনই হবে না। তবুও ইংরেজরা আত্মরক্ষার জন্য তৈরি হল। ক্যান্টনমেন্টের কাছাকাছি দুটো হাসপাতাল ছিল শুধুমাত্র ইংরেজ সৈন্যদের জন্য। তারা এই হাসপাতাল দুটোকেই আত্মরক্ষার জায়গা হিসেবে ঠিক করল। খুবই অল্প সময়ের মধ্যে হাসপাতালের চারদিকে 4 ফুটের কিছু বেশি উঁচু মাটির পাঁচিল তৈরি করে ফেলা হলো। তারপরই সেনাপতি হুইলার সৈন্য পাঠাবার জন্য লখনৌতে স্যার হেনরি লরেন্সকে অনুরোধ করলেন। লরেন্স ছিলেন অযোধ্যার কমিশনার। মিরাট আর দিল্লির খবর যখন রাজধানী কলকাতায় পৌঁছল তখন ইংরেজ মহলে একটা মহা আতঙ্কের সৃষ্টি হল। বড়লাট লর্ড ক্যানিং সঙ্গে সঙ্গেই একটা নতুন আইন প্রচার করলেন, আর সেই আইনে বলা হলো যে কেউই সরকারের বিপক্ষতা করবে বিনা উকিলেই তার অপরাধের বিচার হবে। ক্ষমতাপ্রাপ্ত কমিশন বা কমিশনার এই বিচার করবেন। তারাই অপরাধীকে প্রাণদণ্ড, নির্বাসন বা কারাদণ্ডও দিতে পারেন। তাদের আদেশই চরম আদেশ বলে গণ্য করা হবে।
পাঞ্জাবে আম্বালায় ইংরেজদের মধ্যেও ভয় দেখা দিল। সিমলার ইংরেজরা ত্রাহি ত্রাহি ডাক ছাড়ল। তারা চারদিকে তখন দেখতে পাচ্ছে বিপ্লবীদের বিদ্রোহী করাল মূর্তি। বিদ্রোহীরা মোগলদের রাজধানী দিল্লি অধিকার করেছে শুনে কলকাতায় লর্ড ক্যানিং খুবই বিচলিত হলেন। তিনি তখনই ভারতের প্রধান সেনাপতি জেনারেল আনসানকে দিল্লি উদ্ধারের জন্য চেষ্টা করতে বললেন। প্রধান সেনাপতি থাকতেন আম্বালায়। এটাও একটা খুব বড় সেনানিবাস। বড়লাটের অনুরোধে প্রধান সেনাপতি পাঞ্জাবের নানা জায়গা থেকে সৈন্য জোগাড় করে দিল্লি উদ্ধারের জন্য তৈরি হলেন। পাতিওয়ালা, ঝিন্দ ও নাভার রাজারা ও কর্নালের নবাব তাদের সৈন্য, অস্ত্র আর অর্থ দিয়ে সরকারকে সাহায্য করতে লাগলেন। সসৈন্যে দিল্লি উদ্ধার করতে যাবার সময় রাস্তাতেই প্রধান সেনাপতি কলেরাতে মারা গেলেন। তখন নতুন প্রধান সেনাপতি হলেন জেনারেল বার্নার্ড। দেখতে দেখতে পশ্চিমে বিদ্রোহ বিস্তার লাভ করল। ততদিনে মিরাটের বিদ্রোহীরা অনেক ইংরেজকে হত্যা করেছে। দিল্লিও চলে গেছে বিদ্রোহীদেরই হাতে। সেখানে এখন আর একটাও ইংরেজ নেই। এই খবর শুনে গঙ্গা আর যমুনার তীরের সমস্ত বড় বড় শহরের জনগণ খুবই চঞ্চল হয়ে উঠল। আর এই সময় কাশীতে খাবার জিনিসপত্রের দাম খুবই বেড়ে গেল। সকলেরই ধারণা কোম্পানির শাসনের দোষেই নাকি এটা হয়েছে। দিল্লির মোগল বংশের যারা এই সময় কাশীতে বাস করছিলেন তারাও জনসাধারণের মধ্যে এই অসন্তোষী প্রচার করেন। তার ওপর বন্দুক ও টোটার ব্যাপারে ধর্ম নষ্ট হবার ভয়ে হিন্দু ও মুসলমান তখন প্রত্যেকেই উত্তেজিত। জুন মাসের প্রথমেই সিপাহীরা এখানে বিদ্রোহী হয়। তারপরই আজমগড়, গাজীপুর, জৌনপুর, বেরিলি, এলাহাবাদ সর্বত্রই বিদ্রোহ প্রচণ্ড আকারে দেখা দিল। সর্বত্রই কলকাতা থেকে প্রচুর ইংরেজ সৈন্য আর কামান সঙ্গে নতুন সেনাপতিদের পাঠানো হল। কিন্তু সর্বত্রই বিদ্রোহীরা ইংরেজদের হত্যা করল, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিল, সরকারি টাকা লুট করল। মিরাটের ভয়াবহ কাণ্ডের সংবাদ 4 দিন পরে এলাহাবাদে পৌঁছয়। আর ইংরেজদের চোখের সামনে বিপ্লবের যে করাল ছায়া ফুটে উঠল তাতে তাদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে কেঁপে উঠল। জনসাধারণের মধ্যেও প্রবল উত্তেজনা। ইংরেজরা তখন নিজেদের প্রাণ বাঁচাবার জন্য এলাহাবাদের দুর্গে আশ্রয় নিল। কাশী থেকে এলাহাবাদ আসতে হলে এলাহাবাদের কাছাকাছি দারাগঞ্জের সামনে গঙ্গার উপর একটা সেতু পার হয়ে আসতে হতো। কতকগুলো সিপাহীকে 2টো কামান দিয়ে সেই সেতু রক্ষা করবার জন্য পাঠিয়ে দেওয়া হলো। এই সেতু আর সেনানিবাসের মাঝখানে থাকত একদল অশ্বারোহী সৈন্য। তারা যখন কাশীর খবর শুনল এবং শুনতে পেল সেনাপতি নীল সাহেবের নিষ্ঠুরতার কাহিনী, অমনি তারা প্রতিশোধ নিতে তৈরি হল। এই সেনাপতি নীল সাহেব কাশী থেকে এলাহাবাদ আসবার সময় পথের দুপাশের গ্রামের বহু নিরীহ লোককে ধরে ধরে ফাঁসি দিয়েছিলেন আর তাদের ঘরবাড়ি সব জ্বালিয়েও দিয়েছিলেন। এছাড়া যেসব সিপাহী তাদের নিজেদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাদের বাড়িও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কাশীতে সামরিক আইন জারি করা হলো। এই আইনের অপব্যবহারে কাশীর লোকের দুর্দশা তখন একেবারে চরমে। অনেকের ফাঁসি হলো। পল্লীতে পল্লীতে নির্মম বেত্রাঘাত বেপরোয়াভাবে চলল। রাস্তার দুধারের গাছে গাছে ফাঁসি দিয়ে লোকের মনে আতঙ্কের সৃষ্টি করা হলো। কয়েকজন বাচ্চা ছেলে সিপাহীদের পতাকা নিয়ে আর টমটম বাজিয়ে রাস্তা দিয়ে খেলা করতে করতে যাচ্ছিল। এই অপরাধে সামরিক বিচারালয়ের বিচারে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হলো। কাশী থেকে এলাহাবাদ আসবার পথে সেনাপতি নীল প্রায় 1000 লোককে গুলি করে আগুনে পুড়িয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন। এই ভীষণ কঠোরতা কিন্তু বিদ্রোহের আগুনকে মোটেই নিভিয়ে দিতে পারল না, বরং এর জ্বালাময়ী শিখা আরও লেলিহান হয়ে ভারতের আকাশকে ছেয়ে ফেলল। বিদ্রোহের দাবাগ্নিতে এলাহাবাদও ভীষণভাবে জ্বলে উঠল। 6ই জুন রাত্রি 9টার সময় হঠাৎই ভেরি বেজে উঠল। সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করল। যারা সেতু পাহারা দিচ্ছিল তারাই প্রথমে বিদ্রোহ প্রকাশ করে। তখনই একজন সেনাপতি বিদ্রোহ দমন করতে এসে নিহত হলেন।
আর সঙ্গে সঙ্গে তার সৈন্যদলও বিদ্রোহীদের সঙ্গে যোগ দিল। সিপাহীরা কামান দুটো নিয়ে কুচকাওয়াজের মাঠে এলো। কেন কামান নিয়ে এলে? জিজ্ঞাসা করলেন তাদের সেনাপতি কর্নেল সিমসন। বিদ্রোহীরা গুলির মুখে কৈফিয়ত দিল। কর্নেল সাহেব বেগতিক দেখে ঘোড়া ছুটিয়ে দিলেন। তিনি দুর্গে পালিয়ে গেলেন। কিন্তু দুর্গের সিপাহীরা তারাও তো তখন বিদ্রোহী। কর্নেল সিমসন দুর্গে ঢুকেই তাদের নিরস্ত্র করলেন। দুর্গের সিপাহীরা অস্ত্র পরিত্যাগ করে বাইরের বিদ্রোহীদের সঙ্গে এসে হাত মেলাল। আর এতেই প্রচণ্ড হয়ে ওঠে বিপ্লবের গতি। সারা রাত ধরে চলল লুটপাট। বিদ্রোহীরা জেলখানা ভেঙে কয়েদিদের ছেড়ে দিল। তারপর তারা এবং উন্মত্ত জনসাধারণ একসঙ্গে ছুটল ইংরেজদের বাংলোর দিকে। পথে যেসব ইংরেজকে তারা দেখতে পেল তাদের মেরে তাদের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিল। রেলের কারখানা ধ্বংস হল, টেলিগ্রাফের তারও কেটে দিল। দুর্গের বাইরে যত ইংরেজ ছিল বিদ্রোহীরা তাদের প্রায় সকলকেই মেরে ফেলল, কোনো দয়ামায়াই দেখালো না। পরের দিন 7ই জুন দুপুরবেলায় সিপাহীরা ধনাগার থেকে 30 লক্ষ টাকা লুট করল। যেসব তালুকদারদের কাছ থেকে তাদের জমিদারি কেড়ে নেওয়া হয়েছিল তারাও কোম্পানির শাসনের শেষ হয়েছে মনে করে পল্লীর কৃষকদের উত্তেজিত করতে লাগল। লিকায়াত আলী নামে একজন মৌলবীও মুসলমানদের মধ্যে ভীষণভাবে প্রচার করলেন কোম্পানির বিদ্বেষ। তার জ্বালাময়ী বক্তৃতা শুনে মুসলমানরা প্রচণ্ড ক্ষেপে উঠল। আর এরকমভাবেই নগরের বাইরে সুদূর পল্লীগ্রামেও জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ল ঘোর অসন্তোষ আর বিদ্বেষ। ঠিক এরকম সময় কাশী থেকে সসৈন্যে এলেন সেনাপতি নীল। তিনি এসে দুর্গের মধ্যে যেসব ইংরেজ নরনারীরা আশ্রয় নিয়েছিল তাদের প্রত্যেককেই জাহাজে করে কলকাতায় পাঠিয়ে দিলেন। তারপর 11 দিন ধরে ক্রমাগত চেষ্টা করে তিনি এলাহাবাদে শান্তি ও শৃঙ্খলা আবারও ফিরিয়ে আনলেন। কিন্তু তার অত্যাচারের ফলে নগর হল জনশূন্য। ভয় পেয়ে সকলেই বাড়িঘর ফেলে চারদিকে পালিয়ে গেছে। আর এই সুযোগেই শিখ সৈন্যরা নগরবাসীদের জিনিসপত্র লুট করতে লাগল আর যেখানে সেখানে আগুন ধরাতে লাগল। এলাহাবাদের যখন এই অবস্থা তখন খবর এলো কানপুরের অবস্থা অত্যন্ত খারাপ। 800 সৈন্য আর 2টো কামান নিয়ে ক্যাপ্টেন রেন্টকে পাঠানো হলো কানপুর উদ্ধারের জন্য। মে মাসের মাঝামাঝি কানপুরের লোকজনের প্রতিদিনের জীবনযাত্রা নিয়মিতভাবেই চলছে। এমন সময় আগ্রা থেকে একদিন খবর এলো মিরাটে একটা ভীষণ কাণ্ড হয়েছে। হাটে বাজারের লোকের মুখে মুখে সর্বত্রই একই কথা, মিরাটে একটা ভীষণ কাণ্ড হয়েছে। কিন্তু সে ভীষণ যে কত ভীষণ তা তাদের ধারণাই ছিল না। 2 দিন পরেই আবার খবর এলো দিল্লিতেও একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে। 10ই মে সারা রাত ধরে নাকি কামানের শব্দ শোনা গেছে। তারপরেই একে একে মিরাটের 3 নম্বর ঘোড়সওয়ার পল্টনের সিপাহীদের বিদ্রোহের খবর থেকে শুরু করে দিল্লি অবরোধের সমস্ত খবর এসে পৌঁছল কানপুরে। খবর পেয়ে সেনানিবাস চঞ্চল হয়ে উঠল। সকলের আগে উত্তেজনা দেখা দিল 2 নম্বর ঘোড়সওয়ার পল্টনের সিপাহীদের মধ্যে। সেনাপতি হুইলার প্রমাদ গুনলেন। তবু 18ই মে তিনি কলকাতায় বড়লাটকে জানালেন ভয়ের কোনো কারণ নেই, কানপুরের সিপাহীরা এখনো পর্যন্ত শান্তই আছে। প্রথম প্রথম যেখানে যত ঘটনা হচ্ছিল জেনারেল হুইলার কিন্তু তার কিছুই জানতেই পারেননি। মে মাস যতই শেষ হয়ে আসে ততই চারদিক থেকে আসতে লাগলো নানা রকমের দুঃসংবাদ। আর দুঃসংবাদের সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে নানা রকমের গুজব, মুখে মুখে গল্প। সিপাহীদের মনেও তখন আতঙ্ক, তাদের নাকি প্যারেডের মাঠে নিয়ে গিয়ে তোপের মুখে উড়িয়ে দেওয়া হবে। মিরাট আর দিল্লির খবর আসার কয়েকদিন পরে সেনাপতি হুইলার ভাবলেন ভালো করে বুঝিয়ে দিলে হয়তো সিপাহীদের মনের আতঙ্ক দূর হবে। কিন্তু যত দিন যেতে লাগলো ততই তার মনে হলো না না, এ চেষ্টা একেবারেই বৃথা। কেননা সিপাহীদের উত্তেজনার ভাব না কমে দিন দিন তা বেড়েই চলেছে।
তিনি আরও বুঝতে পারলেন কেবল সিপাহীরাই বিদ্রোহ ঘটাচ্ছে না, জনসাধারণও ইংরেজের ওপর প্রচণ্ড বিরূপ। এবার তিনি প্রথমে ভাবলেন কানপুরের ফিরিঙ্গিদের নিরাপদে রাখতে হবে, কিন্তু আরও কিছু ইংরেজ সৈন্য তো আনতে পারলে ভালোই হতো। অস্ত্রাগারটির কথাও এবার সেনাপতি একবার ভাবলেন। এটি অবস্থিত সেনানিবাসের উত্তর পশ্চিম সীমানায়। গোলাগুলি, বারুদ, বন্দুক, কামান এখানে অজস্র আছে। সিপাহীদের হাতে এগুলো পড়লে তো আর রক্ষা নেই। এটাকে রক্ষা করতে পারলেই নিরাপদে সব ব্যবস্থাই করা যাবে, ভাবলেন বৃদ্ধ হুইলার। খুব উঁচু একটা প্রাচীর দিয়ে অস্ত্রাগারটা ঘেরা, তার থেকে কিছুটা দূরে গঙ্গার পাড়ে সিপাহীদের ছাউনির কাছেই ছিল দুটো হাসপাতাল, একখানা দোতলা বাড়ি, একখানা একতলা বাড়ি, আর কয়েকখানা চালা ঘর। সেখানেই গোলন্দাজ সৈন্য রেখে জায়গাটাকে নিরাপদে রাখবেন বলে ঠিক করলেন সেনাপতি। আর তাহলেই তো ইংরেজরা এখানে তাদের ছেলে মেয়ে নিয়ে নির্বিঘ্নে থাকতেও পারবে। কিন্তু শুধু নিরাপদ জায়গায় আশ্রয় নিলে কি হবে? উপযুক্ত পরিমাণ খাদ্যেরও তো দরকার। কমিশনারেটের ওপর আদেশ দেওয়া হলো, বিপদের সময় ইংরেজরা যতদিন আশ্রয়ের দুর্গের মধ্যে থাকবে ততদিনের মতো খাবার জোগাড় করে দাও। কমিশনারেটের কর্মচারীরা এ বিষয়ে যত্নও নিলেন। কিন্তু চারদিকের যেরকম অবস্থা, তাতে যত জিনিসের দরকার তত জিনিস জোগাড় করা কঠিনই হলো। চারদিকে মাটির পাঁচিল তোলা হলো। তখন দারুণ গরমের দিন, মাটি শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। বাধ্য হয়ে ইংরেজ সেনাপতি বেশি মজুরি দিয়ে সেই কাজ করিয়ে নিলেন। অস্ত্রাগারটাকে নিরাপদে রাখার কথাও ভাবলেন হুইলার। সকলের আগেই তো এটা দরকার, কিন্তু তা ঠিকভাবে করবার সময় আর পাওয়া গেল না। তার আগেই চারদিক থেকে বিদ্রোহের ডঙ্কা শোনা গেল। 9 বিঘা জমির ওপর মজবুত পাঁচিলে ঘেরা এই অস্ত্রাগারের মধ্যে অজস্র যুদ্ধের অস্ত্র মজুদ ছিল। দিল্লির অস্ত্রাগার তো উড়ে গেছে, কানপুরের ভবিষ্যৎ তাহলে কি? সেনাপতি একবার তাও কল্পনা করলেন। এইসব ব্যবস্থা করে সেনাপতি লখনৌতে স্যার হেনরি লরেন্সকে লিখলেন, এখানে শিগগিরই বিদ্রোহ হবার লক্ষণ দেখা যাচ্ছে। অতএব আপনি কিছু দিনের জন্য লখনৌ থেকে কিছু ফিরিঙ্গি সৈন্য এখানে পাঠিয়ে দিন। কিন্তু তখন অযোধ্যায় গোলমাল। তবু লরেন্স 24 জন গোরা সৈন্য কানপুরে পাঠালেন। সঙ্গে গেলেন ক্যাপ্টেন ফ্লেচার হেজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দারুণ গ্রীষ্মে পুড়তে পুড়তে তৃষ্ণায় শুষ্ককণ্ঠ হয়ে ক্যাপ্টেন সন্ধ্যার একটু আগে কানপুরে এসে পৌঁছলেন। যে সময়ে তিনি স্যার হেনরি লরেন্সের কাছে সৈন্য চেয়েছিলেন, ঠিক সেই সময়ে সেনাপতি হুইলার আরও একজনের কাছে সাহায্য চাইলেন। তিনি হচ্ছেন তার নিকট প্রতিবেশী বিঠুরের রাজা নানা সাহেব। অবশ্য নানা সাহেব এর আগে নগর ভ্রমণের ছল করে লখনৌ গিয়েছিলেন। সেখান থেকে তিনি যথাসময়ে তার রাজধানী বিঠুরে এখন ফিরেও এসেছেন। লখনৌ হল অযোধ্যার রাজধানী। সেই রাজধানীর এবং সারা অযোধ্যার লোকের মনোভাব কীরকম তা তিনি ভালো করেই জেনে এসেছেন। সমস্ত সিপাহী দলে অসন্তোষ আর ভয় দেখা দিয়েছে। এসবই বিপদের সংকেত। সেই সংকেত কেবল অযোধ্যাতে নয়, উত্তর ভারতের সব জায়গাতেই বিদ্রোহের আগুনে প্রধূমিত। ইংরেজের প্রতি তার ভীষণ বিদ্বেষ। নানা সাহেব তাই মনে মনে ঠিক করলেন, এত দিন যে শুভদিনের প্রতীক্ষা তিনি করছিলেন তা বুঝি আজই এলো। সেদিন বিঠুরের প্রাসাদে নানা সাহেব তার 2 ভাইয়ের সঙ্গে যখন বসে কানপুরের অবস্থা নিয়ে আলোচনা করছিলেন, তখন সেনাপতি হুইলারের দূত এলো নানা সাহেবের কাছে। যদিও কিছুকাল আগে তিনি যখন হঠাৎই লখনৌ বেড়াতে গিয়েছিলেন, তখন সেখানকার কমিশনার মিস্টার গাবিন্স কানপুরের সেনাপতি হুইলারকে এই বলে সাবধান করেছিলেন যে বিঠুরের রাজাকে তিনি যেন খুব বেশি বিশ্বাস না করেন। সে কথা হুইলারের মনে ছিল। তবু উপস্থিত বিপদের সময় তিনি নানার কাছে সাহায্য না চেয়ে থাকতে পারলেন না। হুইলারের চিঠিখানা বাবা ভট্টের হাতে দিয়ে নানা সাহেব বললেন, হুইলার সাহেব কি লিখেছেন দেখো তো। বাবা ভট্ট চিঠিখানা পড়লেন। উপস্থিত বিপদের সময় আপনাকে আমাদের বন্ধু মনে করেই আমি আপনার সাহায্য চাইছি।
যদি একটিবার কানপুরে আসেন তাহলে আপনার সঙ্গে কিছু পরামর্শ করতাম। বলরাও, তুমি কি বলো? জানতে চাইলেন নানা সাহেব। দাদা, আমার মতে ইংরেজকে সাহায্য করা ঠিক নয়। বাবা ভট্ট, তুমি কি বলো? আমি বলি, হুইলারকে আপনি লিখে দিন যে কতগুলো শর্তে আমরা তাকে সাহায্য করতে পারি। কোম্পানি আপনাকে পেশোয়া বলে স্বীকার করবে, তারপর পিতা যে বৃত্তি পেতেন কোম্পানি আপনাকে সেই বৃত্তিও দেবে। এমন সময় দরবারে আজিমুল্লাহ এসে উপস্থিত। আরে আজিম, শোনো, একটা খবর আছে। কি খবর? হুইলার সাহেব আমার সাহায্য আর পরামর্শ চেয়ে চিঠি লিখেছেন। বালরা ও বাবা ভট্ট ওদেরকে বলছিলাম তাদের কি মত। এখন শুনি তোমার কি মত। না না, আমার মত আর তোমার মতের মধ্যে কি কোনো তফাৎ আছে? এটাই তো আমাদের কার্যসিদ্ধির সুযোগ, তাই না? বলতে বলতে আজিমুল্লার চোখ দুটো প্রতিহিংসায় জ্বলে ওঠে। ঠিক বলেছ আজিম, ঠিক বলেছ। আমিও সেই কথাই ভাবছিলাম। ওই স্তূপীকৃত কাগজগুলোর দিকে একবার চেয়ে দেখো বালরাও। আমার, না না, শুধু আমার বলি কেন, সমস্ত মারাঠাদের অপূর্ণ মনোরথের করুণ ইতিহাস লেখা আছে ওই কাগজগুলোর মধ্যে। আমার নৈরাশ্যের কথা কে না জানে? হ্যাঁ, সেই নৈরাশ্যের খবর কি কলকাতা থেকে ইংল্যান্ডে যায়নি? সেই খবর কি ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরে আসেনি? আর সেই নৈরাশ্যের খবর কলকাতা থেকে কি কানপুরে পৌঁছয়নি? দিস্তে দিস্তে ফুলস্কেপ কাগজ ভর্তি করে কি সেই নৈরাশ্যের খবর লিপিবদ্ধ হয়নি? আমার সম্বন্ধে ইংরেজরা যে বিচার করেছেন সেটা বিচার নয়, অবিচার। ইংরেজরা কি মনে করে নানা সাহেব তাদের অনুগত ভক্ত হয়েই থাকবে? হ্যাঁ, কোম্পানি এখন বিপদে পড়ে আমার কাছেই সাহায্য প্রার্থনা করছে। উত্তম। কিন্তু নানা সাহেবের বন্ধুত্বের জন্য তাদের যে কি দাম দিতে হবে সে কথা ইংরেজরা শীঘ্রই বুঝতে পারবে। বলতে বলতে নানা সাহেব উত্তেজিত হয়ে উঠলেন। তারপর মৃদু হেসে বললেন, আজিম, তুমি হুইলারের দূতকে লিখে দাও, আমি নিশ্চয়ই সাহায্য করব। কানপুরের কালেক্টর পরের দিন বিঠুরে এসে নানা সাহেবের সঙ্গে আলোচনা করলেন। নানা সাহেব তাকে শিষ্টাচারের সঙ্গেই অভ্যর্থনা জানালেন। এই বিপদের সময় গভর্নমেন্টের ধনাগার নিরাপদে রাখাই ছিল কালেক্টরের প্রধান চিন্তার বিষয়। সরকারি টাকার ওপরেই তো বিদ্রোহীদের লোভ। কেউ কেউ বলছিলেন যে সেনানিবাসের মধ্যে রাখলে ধনসম্পদ নিরাপদে থাকবে। বিঠুরের থেকে অল্প দূরে কানপুরের ট্রেজারি, সেখান থেকে ছাউনি তো অনেক দূর। আর এখন ধনাগার সরিয়ে নিয়ে যাবার সময় পর্যন্ত নেই। তাই কালেক্টর সাহেব নানার কাছে প্রস্তাব করলেন, আপনি এটা রক্ষা করবার ভার নেন। নানা সাহেব হেসে বললেন, বেশ, তাই নেব। অবিলম্বে নানা সাহেবের 200 অস্ত্রাধারী অনুচর সঙ্গে দুটো কামান নিয়ে নবাবগঞ্জে এসে আড্ডা করল। ট্রেজারি আর অস্ত্রাগার রক্ষার ভার নানা সাহেবের ওপর দেওয়া হল। বিদায় নেবার আগে কালেক্টর নানা সাহেবকে অনুরোধ করলেন, কানপুরের সিপাহীরা যে কোনো সময় বিদ্রোহ করতে পারে, এটাই হুইলার আশঙ্কা করছেন। কাজেই এই বিপদের সময় আপনি যদি আপনার সৈন্য আর কামান নিয়ে কানপুরে আমার বাড়িতে এসে বাস করেন তাহলে তো খুবই ভালো হয়, আমরাও একটু ভরসা পাই। নানা সাহেবও এই প্রস্তাবে রাজি হলেন। তিনি 100 সিপাহী, 300 বন্দুক আর দুটো কামান নিয়ে বিঠুর থেকে কানপুরে চলে এলেন। তার সঙ্গে এলেন তাঁতিয়া তোপিও। এবার বন্ধুত্বের মুখোশ পরে তিনি শত্রুতা সাধনে অগ্রসর হলেন। 22 মে রাত 1টা। সেনাপতি হুইলারের কাছে চারদিক থেকে নানা রকম খবর আসছে। সকালে উঠে তিনি শহরের যে দৃশ্য দেখলেন সেরকম দৃশ্য ভারতবর্ষে এসে অবধি তিনি আর কখনো কোনোদিনই দেখেননি। ইংরেজ সৈন্যদের ব্যারাকে বেবন্দোবস্ত, বিশৃঙ্খলা, সঙ্গে চারিদিকে গোলমাল আর আতঙ্ক। 4টে কামানে গোলাবারুদ ভর্তি। গোলন্দাজরা কাছেই দাঁড়িয়েছিল। তাদের মাথায় নাইট ক্যাপ, কোমরে তরবারি। দল বেঁধে তারা চুপ করে কামানের কাছেই দাঁড়িয়ে। নানা বর্ণের, নানা ব্যবসায়ের, নানা জাতের, নানা ধর্মের লোকেরা ব্যারাকের ভেতরে সে ভিড় করে দাঁড়িয়েছে।
শহর থেকে ছাউনির দিকে আসছে বগি গাড়ি, পালকি, আরও নানা রকমের গাড়ি। নানা আকারের, নানা প্রকারের অসংখ্য লোক সেই সব গাড়ি থেকে নামছে। সাদা, কালো, কটা, হলুদ, সকল রঙের মানুষের ভিড়। সকলের মুখেই অজানা শত্রুর আক্রমণের প্রচণ্ড ভয়ের চিহ্ন। দেশীয় লোকেদের সাহেবরা বুঝিয়ে দেয় ভয়ের কোনো কারণ নেই, কিন্তু ভরসাও তো নেই। ব্যারাকে সিপাহীরা অশান্ত হয়ে উঠেছে, আর তাদের শান্ত করবার ক্ষমতা একমাত্র জেনারেল হুইলারের। কিন্তু হুইলারের চোখে তো ঘুম নেই। ব্রিগেডিয়ার, ক্যান্টনমেন্টের ম্যাজিস্ট্রেট, জজ, অ্যাডভোকেট সকলেই উদ্বিগ্ন। 24শে মে, মুসলমানদের ঈদ। 2 নম্বর ঘোড়সওয়ার রেজিমেন্টের সকল সিপাহী, তারা প্রত্যেকেই মুসলমান। আমরা যখনকার কথা বলছি, কানপুরে তখন মুসলমানদের প্রভাব খুবই বেশি। মুসলমানেরা সুবিধা পেয়ে শহরের লোকজনদের ইংরেজের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছিল। তাই ঈদের দিন ইংরেজদের ভয় হল যে হয়তো এবার মুসলমানরা একটা হাঙ্গামা করবে। কিন্তু সেদিনটাও নির্বিঘ্নে কাটল। ঈদের দিন হিন্দু মুসলমান কোলাকুলি করে কানপুরের পথে শোভাযাত্রা করল। সে কি উদ্দীপনা তাদের! সেনাপতি আদেশ দিলেন, প্রত্যেক ইংরেজকে মাটির পাঁচিল ঘেরা জায়গায় আত্মরক্ষার জন্য যেতেই হবে। এদিকে শহরে তখন নানা রকম ভীষণ জনরব প্রবল হয়ে উঠেছে। কাজে কাজেই ছেলেমেয়েদের নিয়ে মেম সাহেবরা খুব ব্যস্ত হয়ে সেইখানে আশ্রয় নিল। মাটির পাঁচিলের ওপর কতকগুলো কামান রাখা হলো। সকল ফিরিঙ্গিরা এক জায়গায় জড়ো হচ্ছে দেখে সিপাহীদের মনেও সন্দেহ হল। সন্দেহ থেকে এলো অবিশ্বাস। আবার কোনো কোনো সিপাহী মনে করল ইংরেজরা ভয় পেয়েছে। কেউ কেউ মনে করল সিপাহীদের ভয় দেখাবার জন্যই এই আয়োজন। সিপাহীদের বিশ্বাস টলে গেল, তাদের মনের মধ্যে অবিশ্বাস প্রবল হয়ে উঠল। সেনাপতি হুইলার তাদের উদ্দেশ্যে বললেন, দেখো, আমি 52 বছর ধরে সেনা দলে আছি। তোমরা আমাকে তো ভালো রকমই জানো। আমার কথা শোনো, ওই টোটার মধ্যে কোনো চর্বি নেই। আর যদি তোমাদের মনে এই সন্দেহ হয়ে থাকে যে চর্বি টোটা তোমাদের কাছে অস্পৃশ্য, তাহলে সেই টোটা তোমাদের আর দেওয়া হবে না। তোমরা আমাকে বিশ্বাস করো, গুজবে কান দিও না। কেটে গেল মে মাস। 2 নম্বর অশ্বারোহী দলের সুবেদার টিকা সিংহ 2রা জুন সন্ধ্যাবেলায় নবাবগঞ্জে এলেন নানা সাহেবের সঙ্গে দেখা করতে। নানা সাহেব শামসুদ্দিন খানের মারফত আগেই খবর পেয়েছিলেন, তিনি তৈরি হয়েই ছিলেন। টিকা সিংহ আসতেই সন্ধ্যার অন্ধকারে নানা সাহেব তাকে নিয়ে গঙ্গার ধারে এক নিরিবিলি জায়গায় এলেন। সঙ্গে ছিল তার ভাই বালা রাও। গঙ্গার ওপরে নৌকো তৈরি ছিল। প্রত্যেকে নৌকোয় গিয়ে উঠলেন। প্রথমেই টিকা সিংহ নানা সাহেবকে বললেন, হুজুর, আপনি ইংরেজদের অস্ত্রাগার, ধনাগার রক্ষার ভার নিয়ে এখানে এসেছেন, কিন্তু আমরা হিন্দু মুসলমান সবাই আমাদের ধর্ম রক্ষার জন্য প্রতিজ্ঞা করেছি। সব সিপাহী এ বিষয়ে একমত। আপনি কি বলেন? শোনো টিকা সিংহ, সিপাহীদের যে মত, আমারও সেই মত, বললেন নানা সাহেব। তারপর দুজনের মধ্যে অনেকক্ষণ মন্ত্রণা হল। তবে এই মন্ত্রণার কথা ইংরেজরা কিছুই জানতে পারল না। কিন্তু কানপুরের সিপাহীরা বুঝল নানা সাহেব বিদ্রোহীদের পক্ষেই আছেন। টাকা আর সৈন্য দিয়ে তিনি তাদের সাহায্যও করবেন। টিকা সিংহ যখন বিদায় নিয়ে চলে আসবেন, তখন নানা সাহেব তাকে বললেন, দেখুন সুবেদার সাহেব, হুইলার বা আর কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় যে আমি বিদ্রোহীদের পক্ষেই আছি। দেখুন, বাইরে আমি তাদের বন্ধু, ভেতরে কিন্তু দুশ্মন। 3রা জুন, রাত 9টা, সেনাপতি হুইলারের বাংলো। কলকাতার বড়লাটের কাছে সেনাপতি শেষবারের মতো কানপুর থেকে খবর পাঠাচ্ছেন। আগ্রা ও কানপুরের মধ্যে টেলিগ্রাফের তার নষ্ট হয়ে গেছে। বাসগৃহ পরিত্যাগ করে আমি
এখন নতুন আশ্রয়স্থানে সকলকে নিয়ে বাস করছি। যতদিন না পুরোপুরি শান্তি স্থাপন হয় ততদিন আমি এখানেই থাকব। এখানকার সিপাহীদের মধ্যে অবিশ্বাস আর উত্তেজনার ভাব একটু কমে এলেও পূর্ণমাত্রায় কমছে না। আমরা যা কিছু ভালো মনে করছি সিপাহীরা তাতেই সন্দেহ করছে। তবে সিপাহীরা আমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তাই কানপুরে বিদ্রোহ নিবারণে আমি সক্ষম হব এই আশাই রাখি। কিন্তু আমার সৈন্য সংখ্যা কম, কারণ লখনৌয়ের জন্য আমি এখান থেকে 50 জন পদাতিক সৈন্য আর 2 জন অফিসার পাঠিয়ে দিলাম। 4 জুন রাত 2টো। লোকজন সব নিশ্চিন্ত মনে ঘুমিয়ে। প্রত্যেককে চকিত করে মাঝরাতের অন্ধকারে বন্দুকের ঘন ঘন আওয়াজ শোনা গেল, আর তখনই চারদিকে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। প্রত্যেকেই বুঝল কানপুরের সিপাহীরা বিদ্রোহী হয়েছে। 2 নম্বর অশ্বারোহী দল ও 1 নম্বর পদাতিক দলের সৈন্যরাই প্রথম কানপুরে বিদ্রোহের পতাকা ওড়াল। কিন্তু উন্মত্ত সিপাহীরা তাকে তরবারির আঘাতে কেটে সেনানিবাস থেকে বেরিয়ে এলো। পদাতিক সৈন্যদলও তাদের অনুসরণ করল। সকলে মিলেই ছুটল নবাবগঞ্জের ধনাগার, কারাগার আর অস্ত্রাগারের দিকে। নবাবগঞ্জের কাছাকাছি এসে সেই 2 দলের সিপাহীরা নানা সাহেবের সৈন্যদের সঙ্গে মিলল। তারা তো তৈরি হয়েছিল। সকলে মিলে ধনাগার লুট করল, জেলখানার লোহার কবাট ভেঙে কয়েদিদের ছেড়ে দিল, তারপর অস্ত্রাগারে ঢুকে কামান, বন্দুক, বারুদ ইত্যাদি দখল করল। আর শেষে কোম্পানির কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিল। মাটির দুর্গের মধ্যে বসে সেনাপতি হুইলার এই বিদ্রোহের খবর পেলেন। কানপুরে বিদ্রোহের ভেরি বাজল। নবাবগঞ্জের প্রাসাদে বসে নানা সাহেব আজিমুল্লাহকে বললেন, আজিম, ছাউনির আর সব সিপাহীদের খবর কি? না না, 2 দল সিপাহী এখনো পর্যন্ত বিদ্রোহে যোগ দেয়নি শুনলাম। তারা এখনো নাকি কোম্পানিরই অনুরক্ত আছে। তাদের সম্বন্ধে হুইলারের মনোভাব কিরকম? খুবই সন্দিগ্ধ। কিন্তু সমস্ত সিপাহীদের তো যোগ দেবার কথা, তুমি ঠিক জানো? হ্যাঁ না না, আমি একটু আগে হুইলারের সঙ্গেই কথা বলে জেনে এসেছি। আচ্ছা, লখনৌয়ের খবর কি? সেখান থেকে আপাতত কোনো সাহায্য এখানে আসার কোনো উপায় নেই নানা। এখানে ইংরেজ সৈন্য কত? অতি সামান্য। আমরা দুর্গ অবরোধ করবার পর ওরা কতদিন যুঝতে পারবে বলে মনে করো? যতদিন রসদ আছে। কতদিনের রসদ হুইলার সংগ্রহ করতে পেরেছেন জানো? দেখো, কমিশনারেটের থেকে যা খবর পেলাম, পুরো 1 মাসের মতো রসদ জোগাড় করা সম্ভব হয়নি। ওহো, ভালো কথা। তা হুইলারের মনে আমার সম্বন্ধে কোনো সন্দেহ জাগেনি তো? না না, তার ধারণা তুমি এখনো ইংরেজেরই পক্ষে আছো। তুমি তাদের বন্ধু, তাই না? হ্যাঁ, কিন্তু সময় তো এলো, এবার আমাকে যে মুখোশ খুলতেই হবে। আচ্ছা, বালারাও আর বাবাহট্ট কোথায়? বিটুরে গেছেন। সেখানকার প্রাসাদ রক্ষা করবার ব্যবস্থা সম্পূর্ণ কিনা সেটা দেখবার জন্য। আর তাতিয়া তোপি কোথায়? তিনি কয়েকজন বিদ্রোহীকে নিয়ে কানপুর লখনৌ সড়ক দেখতে গেছেন। নানা সাহেব ও আজিমুল্লার আলোচনা শেষ হবার আগেই একজন গুপ্তচর এসে খবর দিল যে কানপুর ছাউনির 53 ও 56 নম্বরের পল্টনের সিপাহীরাও বিদ্রোহী হয়েছে। এই খবর পেয়ে নানা সাহেব প্রচণ্ড উল্লসিত হলেন। আরে বাহ বাহ, এ তো খুবই ভালো খবর। কানপুরের বিদ্রোহী সিপাহীরা ঠিক করেছিল যে তারা দিল্লি গিয়ে সেখানকার বিদ্রোহীদের সঙ্গে মিলে বাদশাহের আনুগত্য স্বীকার করবে। তারা প্রচণ্ড উল্লাসের সঙ্গে নানা সাহেবকে তাদের অধিনায়ক পদে বরণ করল। তাদের টাকা ছিল, অস্ত্রশস্ত্র ছিল, যানবাহন ছিল, আর দিল্লির বাদশাহী মহল থেকে আরও সাহায্য পাবে এমন আশাও ছিল। নবাবগঞ্জের বাড়িতে এইসব নিয়ে নানা সাহেবের সঙ্গে বিদ্রোহীদের অনেক আলোচনাও হল। শেষে আজিমুল্লাহ বললেন, হ্যাঁ না, আমার মতে দিল্লিতে সবাই জমা হওয়া ঠিক হবে না। তার চেয়ে এখানে থেকে আমরা অনেক কাজ করতে পারবো। মিরাটের বিদ্রোহীরা যেমন দিল্লি গিয়েছে, তেমন কানপুরের বিদ্রোহীরাও সেখানে যেতে চাইল।
তাই তারা আজিমুল্লার কথা শুনল না। নানা সাহেবকে বলল, আমাদের সঙ্গে আপনি দিল্লি চলুন। হ্যাঁ, আমাদের সঙ্গে আপনিও চলুন। নানা সাহেবের হাতে বিদ্রোহীরা তখন লুটের 3 লক্ষ টাকা তুলে দিয়েছে। তাতিয়া তোপিকে নানা সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি কি বলেন? না, আমি দিল্লি যাওয়ার পক্ষপাতী নই। তবে বিদ্রোহীরা যেরকম উত্তেজিত দেখছি, তাতে মনে হয় ওদের কথায় রাজি হওয়াই ভালো। তখন নানা সাহেব মনে মনে একটা উপায় ঠিক করলেন, কিন্তু মুখে সে কথা প্রকাশই করলেন না। তিনি বিদ্রোহীদের সঙ্গে দিল্লি যেতে রাজি হলেন। কানপুর থেকে 3 ক্রোশ দূরে কল্যাণপুর। সেখানে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। নানা সাহেব তখন বিদ্রোহীদের বললেন, দেখো, বেলা শেষ হয়ে এসেছে। আজ রাতে এখানেই আমরা বিশ্রাম করি, কাল সকাল আবার যাত্রা শুরু করা যাবে। সিপাহীরা রাজি হল। আপাতত সেইখানেই আড্ডা হল। সকাল হতেই সিপাহীরা নানা সাহেবকে বলল, হুজুর, এবার দিল্লি চলুন, নিন, তৈরি হয়ে নিন। হ্যাঁ, কিন্তু সবাই শোনো, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম যে কানপুরে আমরা সকল ইংরেজদের মেরে ফেলেছি। তারপর লখনৌ গিয়ে আমরা রেসিডেন্সি অবরোধ করেছি। দিল্লিতে বিদ্রোহীরা যা করতে পেরেছে তার চেয়েও শতগুণে বেশি আমরা করেছি কানপুর আর লখনৌতে। উত্তর ভারতে আমরা কোম্পানির মুল্লুক একেবারে মাটিতে মিশিয়ে দিতে পেরেছি, জানো? হ্যাঁ, শেষ রাতে এই স্বপ্ন দেখেছি। আমার ধারণা এই স্বপ্ন সত্যি হবে। তোমরা কি বলো? ভাই সাহেব, চলো আমরা কানপুরেই ফিরে যাই। কানপুরের দুর্গ জয় করে আমরা বাদশাকে এখানে আসবার জন্য নিমন্ত্রণ করব। কানপুরকেই আমরা সারা হিন্দুস্থানের বিদ্রোহের কেন্দ্র করে তুলব। না হিন্দুর নয়, মুসলমানের নয়, মারাঠারও নয়, সকল ভারতবাসীর স্বাধীনতার পতাকা আমরা কানপুর দুর্গের চূড়াতেই তুলব। তাই তো ভাই সাহেব, আর দেরি নয়, চলো আমরা কানপুরেই ফিরে যাই। এমন দৃপ্ত ভঙ্গিতে নানা সাহেব এই কথাগুলো বললেন যে সিপাহীরা তা মন্ত্রমুগ্ধ হয়ে শুনল। তারপরই তারা বন্দুক কাঁধে নিয়ে কানপুরের দিকে মুখ ফেরাল। কুইক মার্চ, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট, হুকুম দিলেন নানা সাহেব। চলো চলো সবে, কানপুরে গিয়েই আমরা যুদ্ধ করব। বিদ্রোহীরা ছুটল আবারও কানপুরের দিকে। তাদের চোখে মুখে ফুটে উঠল হিংস্র সংকল্প। পায়ের আওয়াজে কেঁপে কেঁপে উঠল হিন্দুস্থানের মাটি। কানপুর ছেড়ে নানা সাহেব আর দিল্লি গেলেন না। ভাবলেন, সেখানে গেলে হয়তো নিজের প্রভুত্ব না তেমন খাটাতেই পারবেন না, যেমনটা তিনি পারবেন এইখানে কানপুরে। কানপুরে থাকলে তার মান মর্যাদা রক্ষা করে প্রাধান্য বজায়ও রাখতে পারবেন। ইংরেজদের দুর্বলতা তিনি তখন বেশ বুঝতে পেরেছিলেন। কানপুরের চারদিকে তাদের সর্বগ্রাসী বিপদ, লখনৌর চারদিকেও বিপদ। সেখান থেকে যে কোনো সাহায্য আসবে তেমন আশা করা যায় না। কাশী, এলাহাবাদ আর আগ্রা থেকেও হুইলারের কোনো রকম সাহায্য পাওয়ার আশা একেবারে নেই বললেই হয়। এই সবই জানতেন নানা সাহেব। তাছাড়া চারপল্টন সুশিক্ষিত সৈন্য, তার নিজের বিঠুরের সৈন্য, অজস্র কামান, বন্দুক, প্রচুর যুদ্ধের সরঞ্জাম, প্রচুর টাকা, এসবই তো তার সহায়। আর এগুলো দিয়ে তিনি কানপুরে বসে কি না করতে পারেন। পেশোয়ার পদ যদি এখন নাও উদ্ধার করতে পারেন, আজ যেরকম সুযোগ এসেছে তাতে 2 দিন বাদে তা নিশ্চয়ই সম্ভব। নানা সাহেব এই চিন্তাই করলেন। আজিমুল্লা তাকে বলেছে, নানা জানো, শুনলে খুশি হবে, ইংরেজের পরাক্রম ইংল্যান্ডেও কমে এসেছে। ইংরেজের অধিকৃত যে সমস্ত দেশে বিদ্রোহের আগুন জ্বলছে, তাতে দিনের পর দিন ইংরেজ সৈন্যরা কাহিল হয়ে পড়বে। যুদ্ধ বাঁধাবার তো এই সুযোগ। কার্য কৌশল সবই তো আমার হাতে। এক আঘাতেই মারাঠার উচ্চ আশা আর বিদ্বেষের প্রতিশোধ চরিতার্থ হতে পারবে এই কানপুরে বসেই। তাই তো নানা সাহেব কানপুর ছেড়ে দিল্লি যেতে আর রাজিই হলেন না। 6 জুন শনিবার সকালবেলা। সেদিন সকালে হুইলার নানা সাহেবের কাছ থেকে একখানা চিঠি পেলেন। চিঠিখানা পড়ে বৃদ্ধ সেনাপতি চমকে উঠলেন। চিঠিতে লেখা ছিল যে নানা সাহেব শিগগির ইংরেজদের আত্মরক্ষার স্থান আক্রমণ করবেন। হুইলার বিশ্বাসই করতে পারলেন না
যে নানা সাহেব ইংরেজের শত্রু হবেন, কিন্তু চিঠিতে তো তারই স্বাক্ষর। তবে কি বিদ্রোহী সিপাহীরা দিল্লি যায়নি? তিনি ভেবেছিলেন এই সুযোগে তিনি স্বচ্ছন্দে এলাহাবাদে পালিয়ে যেতে পারবেন। হ্যাঁ, বৃদ্ধ সেনাপতির সুখস্বপ্ন একেবারে ভেঙে গেল। এমন সময় একজন ইংরেজ অফিসারের কাছে হুইলার জানতে পারলেন যে দিল্লির পথ থেকে বিদ্রোহীরা কানপুরে ফিরে এসেছে, আর নানা সাহেবই তাদের ফিরিয়ে এনেছেন। তার সৈন্যরাও বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে তাদের বল আর সাহস অনেক বাড়িয়েছে। এইবারে তারা নতুন সাজে সজ্জিত হয়ে নতুন পরাক্রমে ইংরেজদের ওপর আক্রমণ করবে। হুইলারের অন্তরে আঘাত লাগল। ইংরেজ অফিসার আর সৈন্যদের বীর হৃদয় কেঁপে উঠল। এবার দুর্গের ভেতরের মেয়েরা আতঙ্কে বিহ্বল হয়ে পড়ল। না আর সময় নষ্ট করবার কোনো সময় নেই। ইংরেজ শিবিরে সাড়া পড়ে গেল। সকল ইংরেজকে একত্র হওয়ার হুকুম জারি হল। মাটির দেওয়াল, এই দেওয়ালের মধ্যেই আশ্রয় নেবার জায়গা। হাজার হাজার লোক এসে তার মধ্যে আশ্রয় নিয়েছে। দেওয়ালের যেখানে যেখানে যে যে অস্ত্র রেখে পাহারা দেওয়া দরকার তা হুইলারের আদেশেই ঠিক হয়ে গেল। কামানগুলো গোলা দিয়ে ভর্তি করা হলো। পদাতিকরা সঙ্গিনযুক্ত গুলি ভরা বন্দুক নিয়ে সারি দিয়ে দাঁড়ালো। গোলন্দাজেরা পাঁচিলের বাইরে কামানে আগুন দেবার জন্য তখন একেবারে প্রস্তুত। প্রত্যেক সমর্থ ইংরেজকেই অস্ত্র ধরতে হল। বিপক্ষ শিবিরেও সাজো সাজো রব পড়ে গেল। বিদ্রোহীরা দলে দলে ইংরেজের আশ্রয় দুর্গের চারদিকে জমা হয়ে ঘুরে বেড়াতে লাগল। সুবেদার টিকা সিংহকে ঘোড়সওয়ার দলের জেনারেল করা হয়েছে। জমাদার দলগঞ্জন সিংহ আর গঙ্গাদিন সিংহকে কর্নেল উপাধি দিয়ে পদাতিক দলের সেনাপতি করা হয়েছে। একদল বিদ্রোহী নগরে আর ছাউনির মধ্যে ঢুকে লুটপাট করতে আরম্ভ করল। সেখানে যেসব নিরাশ্রয়ী ইংরেজ চোখে পড়ল তারা তাদের গুলি করে মারল, কোনো দয়া মায়া দেখালো না। একজন ইংরেজ সদাগর তার বউ, 16 বছরের একটি ছেলে আর একটি মেয়েকে নিয়ে ডাকবাংলোর কাছে একটা বাড়িতে লুকিয়েছিল। বিদ্রোহীরা সেই বাড়ির সামনেই তাদের গুলি করে মারল। খালধারের একখানা বাড়িতে 4 জন ইংরেজ কেরানি আশ্রয় নিয়েছিল। বিদ্রোহীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিল। তারা যেই পালাতে যাবে অমনি বিদ্রোহীরা তাদের গুলি করে মারল। তাদের মুখ থেকে কেবলই ধ্বনিত হচ্ছে, ফিরিঙ্গি লোগো মারো, হা হা ফিরিঙ্গি লোগো মারো, মার ডালো, ফিরিঙ্গি লোগো মারো, মার ডালো, গলি মারো। আশ্রয়ের দুর্গের মধ্যের ইংরেজরা বিদ্রোহীদের আক্রমণের প্রতীক্ষায় প্রতিটা মুহূর্ত গুনছে, কিন্তু বিপক্ষের কোনো সাড়া শব্দ নেই। বেলা দুপুর হল। তখন কামানের প্রচণ্ড আওয়াজ শোনা গেল। 9 পাউন্ডের একটা গোলা এসে শিবিরের মধ্যে পড়ল। ব্যারাকের বাইরে যারা ছিল গোলার আঘাতে তারা এদিক ওদিক ছিটকে পড়ল। তারপরেই ভেড়ি বাজল। হুইলার ভাবলেন বিদ্রোহীরা আক্রমণ করতে আসছে। ইংরেজ সৈন্যরা প্রত্যেকেই তৈরি। বেলা যতই শেষ হয়ে এলো ততই ঘন ঘন বিদ্রোহীদের গোলা বৃষ্টি হতে লাগল। মেম সাহেব আর শিশুদের অবিরাম কান্নার আওয়াজ শোনা গেল। সেদিন ওই পর্যন্তই। পরের দিন বিদ্রোহীরা দুর্গ ঘিরে ফেলল। 1000 ইংরেজ নরনারী আর শিশুরা অবরুদ্ধ হল। প্রাণের ভয়ে তখন তারা সবাই কাতর। সে ভয় দূর হবার আশাও অল্প, তার ওপর অসহ্য সূর্যের তাপ। জুন মাসের আকাশে যেন আগুনের চাঁদোয়া টাঙানো। সেই সঙ্গে বইছে প্রচণ্ড উত্তপ্ত বায়ু। বন্দুকের নলগুলো তেতে আগুন হয়ে আছে, স্পর্শ করে এমন কার সাধ্য? এইভাবেই ভারতের প্রথম সূর্যের তাপে ইংরেজদের বীরশক্তি ক্রমশই কমে আসছে। নিস্তেজ হয়ে যাচ্ছে তাদের উদ্যম। একটু সুশীতল ছায়ার তলায় শুয়ে থাকবার জন্য মেম সাহেবদের কতই না আগ্রহ। গরমে যাতে তাদের গা পুড়ে না যায় সেই জন্য তারা সাধ্যমতো নানা উপায় করতে থাকে।
তখন তারা সকালে আর সন্ধ্যায় দুবার করে স্নান করে। হ্যাঁ, আর এখন আগের সুখস্মৃতি এখন স্বপ্নের মতন মনে হচ্ছে তাদের। চারদিকে কামান বন্দুকের গর্জন, চারদিকে করালো কৃতান্তের বিভীষণ মূর্তি, চারদিকে ভীষণ ভয়ঙ্কর বিভীষিকা, আর তারই মধ্যে মহিলাদের চিন্তা কবে এই দুর্বিষহ জীবন শেষ হবে। বিদ্রোহীদের পরাক্রমের সামনে ইংরেজ সৈন্য অসহায় বোধ করে। যে সিপাহীদের আগে তারা তুচ্ছ করত, এখন তাদেরই পরাক্রম দেখে তারা ভয় পায়। সিপাহীদের পাহারায় অনেক টাকা, অনেক অস্ত্র আর অনেক লোকজন। ইংরেজের অস্ত্রাগার থেকে তারা যেসব কামান বন্দুক পেয়েছিল, তাছাড়া কানপুরের ঘাটে যেসব অস্ত্র রাখা ছিল, তাও তারা দখল করল। ইংরেজ গোলন্দাজ আর স্বেচ্ছা সৈন্যরা যেসব কামান নিয়ে সজ্জিত ছিল, বিদ্রোহীদের কামানগুলো তার চেয়ে তুলনায় ঢের বড়। এরকম করেই 7 দিন কাটল। সেনাপতি হুইলার প্রতি মুহূর্তেই সাহায্যকারী ফিরিঙ্গি সৈন্যদলের প্রতীক্ষা করতে লাগলেন। বিপদের ওপর আরও এক বিপদ। আশ্রয় দুর্গের দুটো বড় বড় ঘরের একটাতে খড়ের চাল। একদিন বিকেলবেলায় হঠাৎই সেই চালা দাউ দাউ করে জ্বলে উঠল। রাতে সেই আগুনের শিখা আকাশ পর্যন্ত উঠল। অনেক আহত আর পীড়িত ইংরেজরা সেই ঘরেই শুয়েছিল। তাদের নড়বার শক্তি পর্যন্ত ছিল না, তাই পালিয়ে প্রাণ বাঁচাবার সাধ্যও তাদের রইল না। শেষে জ্বলন্ত আগুনে তারা প্রত্যেকেই পুড়ে মরল। বিদ্রোহীরা রাতের অন্ধকারে সেই আগুন লক্ষ্য করে অনবরত গুলি বৃষ্টি করতে লাগল। দুজন ইংরেজ গোলন্দাজ সেই গুলির আঘাতে মারা পড়ল। পীড়িত আর আহতদের জন্য যে সমস্ত খাদ্য ঔষধ সেখানে সঞ্চিত ছিল, আগুনে সেসব পুড়ে ছাই হয়ে গেল। হাসপাতালে যে সকল জিনিস আর যন্ত্রপাতি ছিল, তাও সেই আগুনে নষ্ট হল। ছোট ছোট ছেলে মেয়ে আর মেম সাহেবরা অনেক কষ্টে বের হয়ে খোলা জায়গাতেই আশ্রয় নিল। এইভাবেই কয়েকদিন কয়েক রাত তারা নিরাশ্রয়ভাবেই রইল, আর তাদের উপর বিদ্রোহীরা সমানে গুলি বর্ষণ করল। বৃদ্ধ সেনাপতি হুইলার প্রমাদ গুনলেন। কাছেই সবেদা কুঠি, প্রকাণ্ড একটা বাড়ি। নবাবগঞ্জের বাড়ি থেকে নানা সাহেব এখন সেখানেই এসে উঠেছেন। তার সেনাপতি টিকা সিংহ এইখানেই শিবির স্থাপন করেছেন। তাঁতিয়া তোপিয়া রাজিমুল্লা এই কুটিতে থেকেই ইংরেজের বিরুদ্ধে নানা পরামর্শ করছেন। এখান থেকেই হিন্দু মুসলমান একযোগে ইংরেজদের উচ্ছেদ সাধনে কৃতসংকল্প হয়েছে। এই অগ্নিদাহের ঘটনার পরদিন নানা সাহেব রামবক্সকে ডাকলেন। রামবক্স একজন বিখ্যাত গোলন্দাজ। নানা সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, রামবক্স, ওদিকের খবর কি? আগে খবর ভালো। আমরা চারদিক থেকে গোলাগুলি চালাচ্ছি। ইংরেজের ব্যারাক জ্বলছে। তাদের খাবার জিনিস, ঔষধ সব পুড়ে ছাই হয়ে গেছে। নাম করা কে কে মারা গেছে জানো? কালেক্টর হিলার্সটন, তার মেম, হুইলারের ছেলে মেজর লিন্ড, 56 নম্বর পল্টনের কর্নেল উইলিয়াম, 1 নম্বর পল্টনের কর্নেল স্টুয়ার্ট। ক্যাপ্টেন হ্যালিডে যাচ্ছিলেন ব্যারাকে তার মেমের জন্য ঘোড়ার দুধ চাইতে। আমাদের গুলিতে সেও মরেছে। হ্যাঁ, বুঝলাম। শোনো, বুড়ো হুইলার তাহলে অনেকগুলো ভালো ভালো অফিসারকেই হারিয়েছে। আর সব বাকি ইংরেজরা কি করছে? তারা জেনারেল হুইলারের শিবিরে গিয়ে আর্তনাদ করছে আর বলছে, আমরা এখন কোথায় যাব, কোথায় যাব। তা হুইলার সাহেব কি বলছেন? তিনি বলছেন, আমি কি করব, তোমরা নিরাপদ জায়গা খুঁজে নাও। দিন যায়, ইংরেজরা ক্রমেই দুর্বল হয়ে পড়ে আর বিদ্রোহীরা প্রবল হয়ে ওঠে। বেড়ে ওঠে বিদ্রোহীদের আতঙ্কের তীব্রতা। চোখের সামনে প্রিয়জন মরছে, তবুও শোক করবার অবসর নেই ইংরেজদের। যারা মরছে তাদের ভাগ্য ভালো। অবরুদ্ধ ইংরেজরা এলাহাবাদের দিকে তাকিয়ে যদি সেখান থেকে কোনো সাহায্য আসে। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। এদিকে খাবার জিনিস কমে এলো। অবশ্য বাইরে থেকে অনেক দেশীয় লোক তাদের খাবার দিতে চেষ্টা করেছে,
কিন্তু পারেনি। বিদ্রোহীদের সতর্ক দৃষ্টি এড়িয়ে ওখানে যাওয়াই কঠিন। রাতে লুকিয়ে যদিও বা কেউ চেষ্টা করেছে, উন্মত্ত সিপাহীদের কাছে তারও নিষ্কৃতি ছিল না। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে একদিন পাঁচিলের পাশ দিয়ে একটা ধর্মের ষাঁড় যাচ্ছিল, ইংরেজরা সেটাকেই গুলি করে ভেতরে টেনে নিল। এমনকি প্রাণের দায়ে বুড়ো ঘোড়া, কুকুর এগুলোও তাদের খেতে হচ্ছিল। পাঁচিলের ভেতরে অবরুদ্ধ ইংরেজদের জলের কষ্টই ছিল সবচেয়ে মারাত্মক। অবরোধের জায়গায় একটাই মাত্র কুয়ো, আর তারও জল অনেক নিচে। কেউ জল তুলতে গেলেই তাকে বাইরে থেকে দেখা যেত। সে আর প্রাণ নিয়ে ফিরতে পারত না। পাঁচিলের কাছেই ছিল আরও একটা প্রকাণ্ড পুরনো কুয়ো। 3 সপ্তাহের মধ্যেই 250 জন ইংরেজের মৃতদেহ সেই কুয়োর মধ্যে নিক্ষিপ্ত হল। অনেকের দেহ শিয়াল কুকুরের পেটেও গেল। 23শে জুন সকালবেলা, স্থান সবেদাকুঠি। নানা সাহেব, তার সেনাপতি টিকা সিংহ, জোয়াল প্রসাদ, আজিমুল্লাহ আর তাতিয়া তোপি প্রত্যেকেই বসে আছেন। নানা তাদের সকলকে বললেন, আপনারা তো সকলেই জানেন, আজকে থেকে 100 বছর আগে বাংলাদেশের পলাশির মাঠে ওই নোংরা জালিয়াত ক্লাইভের কূটকৌশলে জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মুল্লুক এই দেশে কায়েম করে। বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফরের বেঈমানির ফলে সেদিন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল। আর আজ পলাশি যুদ্ধের 100 বছর পরে এই সিপাহী বিদ্রোহ। এই হিন্দুস্তানকে কোম্পানির শাসন থেকে মুক্ত করবার কিন্তু এই সুযোগ যেন হেলাতে আমরা না হারাই। দিল্লি এখন আমাদের অধিকারে। লখনৌ, এলাহাবাদ, কাশী, বেরেলি, বিহার সব জায়গাতেই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে। কানপুরের ইংরেজরাও আজ 3 সপ্তাহ ধরে অবরুদ্ধ। হয়তো তারা আজকালকের মধ্যেই আত্মসমর্পণ করবে। আমি চাই প্রত্যেক মুসলমান সিপাহী যেন ফিরিঙ্গিদের বধ করবার জন্য কোরআন স্পর্শ করে শপথ গ্রহণ করে। সেদিন বিদ্রোহীরা অনেক ইংরেজদের প্রাণে বধ করল। ইংরেজদের শিবিরে সবাই তখন ক্ষুধায় কাতর। ক্ষুধা যেন দাঁত বের করে ক্ষুধার্তদেরকে চিবিয়ে খেতে আরম্ভ করল। সুখের সময় যেসব জিনিস কেউ ছুঁয়েও দেখত না, এখন সেই সব জিনিসই উপাদেয় মনে হতে লাগলো। সব রকমের জন্তুর পচা মাংসই এখন ইংরেজদের কাছে সুস্বাদু আর সুখাদ্য। ক্ষুধার চেয়ে পিপাসা সে অনেক বেশি। কিন্তু জল কোথায়? যে কুয়ো থেকে ইংরেজরা সামান্য জল সংগ্রহ করত, সেই কুয়োটাই তো এখন বিদ্রোহীদের একমাত্র লক্ষ্য। মশক কাঁধে করে জল আনতে গেলেই তার নিশ্চিত মৃত্যু। বিদ্রোহীরা সেই কুয়োর চারদিকে পাহারা রেখেছে। জলের অভাবে ইংরেজ শিবিরে এখন হাহাকার উঠল। সাবেদা কুটিতে বসে নানা সাহেব এইসব বিবরণ শোনেন, আর তার মনে আশা হয়, অভীষ্ট সিদ্ধির দিন আমার বুঝি এগিয়েই এলো। অবরোধের পর 3 সপ্তাহ কেটে গেল। ইংরেজ শিবিরে এখন নৈরাশ্যের ছায়া নেমে এসেছে। এই 100 বছরের মধ্যে ভারতবর্ষে ইংরেজদের ভাগ্যে এমন বিপদ আর ঘটেনি। শিবিরে বসে বিষণ্ণ মনে ভাবেন বৃদ্ধ জেনারেল হুইলার। তার সামনে তার ছেলে মরেছে অসংখ্য ইংরেজ নরনারী। 1 ফোঁটা জলের অভাবে মরেছে কত শিশু। আর সাহায্যের জন্য একদল সৈন্য, সেও তো আজ পর্যন্ত এলো না। আশা করেছিলেন সাহায্য আসবে, কিন্তু সে আশা মনের ভুল মাত্র। এতে কি শুধু সুদক্ষ অফিসাররাই মরেছে? কামানগুলো তো অকেজো হয়ে এসেছে। বারুদ বা অন্যান্য অস্ত্র সেগুলোও তো ফুরিয়ে এসেছে। দুর্ভিক্ষ যেন করাল মূর্তি ধারণ করে চোখের সামনে বিভীষিকার মতো দাঁড়িয়ে। এ অবস্থায় তো আর বেশি দিন বেঁচে থাকা যায় না। সেদিন 24শে জুন বুধবার সকালবেলাতেই নানা সাহেব আজিমুল্লাহকে ডেকে পাঠালেন। আজিমুল্লাহ আসতেই তিনি জানতে চাইলেন, আজিম, তোমার চিঠি তৈরি? হ্যাঁ, তৈরি। এই বলে তিনি নানা সাহেবের হাতে একটা চিঠি দিলেন। নানা সাহেব চিঠিটা পড়ে বললেন, বাহ, ঠিক হয়েছে। তারপর তাতে সই করে শিলমোহর লাগিয়ে তিনি বললেন, আচ্ছা আজিম, মিসেস জ্যাকবি কোথায়? আমাদের এখানেই। তাকে একবার আমার কাছে ডেকে আনো।
কিছুক্ষণ পরেই আজিমুল্লাহ মিসেস জ্যাকবিকে নিয়ে ফিরে এলেন। সাবেদা কুঠিতে বন্দি নিয়ে এই ইংরেজ মহিলা ছদ্মবেশে যখন লখনৌ পালিয়ে যাবার চেষ্টা করে, তখনই নানা সাহেবের সিপাহীদের হাতে সে ধরা পড়ে যায়। সেই থেকেই তাকে এখানে নজরবন্দি করা হয়েছে। নানা সাহেব তাকে বললেন, জ্যাকবি, তোমাকে একবার হুইলারের কাছে যেতে হবে। আমার একটা চিঠি আছে, খুব জরুরি। চিঠিটা নিয়েই যেতে হবে। কখন যাব? এখনই। এই নাও চিঠি। এই বলে নানা সাহেব মিসেস জ্যাকবির হাতে একটা চিঠি দিলেন। তারপর বললেন, শোনো, বাইরে পালকি তৈরি আছে, সেই পালকিতেই যাবে, হুইলারের উত্তর নিয়ে সেই পালকিতেই ফিরবে। কোনো রকম চালাকি করবার চেষ্টা করবে না, কারণ তোমার উপর নজর থাকবে। আর ওই ভেতরে যদি গিয়ে আশ্রয় নাও, তাহলে না খেতে পেয়ে তো এমনিই মরবে। এখন দেখো ভালো কোনটা। আমি চাই তুমি সুস্থভাবেই ফিরে আসো। নানা সাহেবের চিঠি নিয়ে মিসেস জ্যাকবি এলো ইংরেজ শিবিরে। ব্রিটিশ প্রহরীরা প্রবেশপথেই তার পালকি আটকাল। পরে যখন তারা দেখল যে পালকির আরোহিণী একজন ইংরেজ মহিলা, শত্রুর কোনো গুপ্তচর নয়, তখন তাদের সন্দেহ দূর হল। জ্যাকবি ভেতরে এসে জেনারেল হুইলারের হাতে চিঠিটা দিলেন। ছোট্ট এক টুকরো কাগজে আজিমুল্লার হাতে লেখা, আর তাতে স্বাক্ষর নানা সাহেবের। চিঠির অর্থ কিন্তু পরিষ্কার, আত্মসমর্পণ। অবশেষে এত কষ্ট করে আত্মসমর্পণ! ইংরেজ শিবিরে তখন যে সকল সৈন্যপুরুষরা ছিল, আত্মসমর্পণের কথায় প্রত্যেকেই কেঁপে উঠল। একজনও এতে মত দিল না। ক্যাপ্টেন মুর জানতে চাইলেন চিঠিতে কি লেখা। হুইলার পড়ে শোনালেন, লর্ড ডালহাউসের কাজের সঙ্গে যাদের কোনো রকম সম্বন্ধ নেই এবং যারা অস্ত্র পরিত্যাগ করতে রাজি, তারা নিরাপদে এলাহাবাদে যেতে পারবে। ক্যাপ্টেন হুইটিং বললেন, না না, ভিতরের মহারাজকে এখন আর বিশ্বাস করা যায় না। তাকে তো আমরা চিরকাল আমাদের বন্ধু বলে জানতাম। এলাহাবাদ বা লখনৌ থেকে আমাদের সাহায্য একদিন আসবে। আমরা বরং মরব, তবু আত্মসমর্পণ করব না। ঠিক বলেছ বন্ধু, ইংরেজ যুদ্ধে মরে কিন্তু আত্মসমর্পণ করে না। বললেন হুইলার। কিন্তু এখানে শুধু আমরাই নেই, বহু শিশু মহিলা আছে, তাদের কথাটা একবার ভাবতে হবে। ওটাই তো প্রধান সমস্যা। এবার মিসেস জ্যাকবিকে বললেন, শোনো, তুমি গিয়ে নানা সাহেবকে বলো, তার প্রস্তাব আমরা বিবেচনা করে দেখছি। মিসেস জ্যাকবি সেনাপতির উত্তর নিয়ে ফিরল। সিপাহীদের আক্রমণ আপাতত স্থগিত। সেই দিনই সন্ধ্যাবেলায় ইংরেজ শিবির থেকে এক দূত সংবাদ দিয়ে জানালো, জেনারেল হুইলার নানা সাহেবের প্রস্তাবে রাজি হয়েছেন। পরের দিন সকালবেলা নানা সাহেবের প্রতিনিধি হিসেবে ইংরেজ শিবিরে এলেন আজিমুল্লাহ আর জেনারেল জুয়ালা প্রসাদ। তাদের অভ্যর্থনা করলেন ক্যাপ্টেন মুর আর ক্যাপ্টেন হুইটিং। উভয় পক্ষের আলোচনায় স্থির হল যে ইংরেজরা তাদের কামান, টাকাকড়ি, বন্দুক সকল কিছুই এখানে রেখে যাবেন। নানা সাহেব তাদের দস্তুর মতো পাহারায় গঙ্গা তীর পর্যন্ত নিরাপদে যেতে দেবেন। সেখানে তাদের জন্য নৌকা প্রস্তুত থাকবে এবং তাদেরকে কিছু খাদ্যদ্রব্যও দেওয়া হবে। তারপর দিন তারা এলাহাবাদে যাবেন। এইভাবেই লেখা হলো সন্ধিপত্র। হুইলারের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করলেন ক্যাপ্টেন মুর, ক্যাপ্টেন হুইটিং। তারপর সেই সই করা কাগজ আজিমুল্লাহ নিয়ে ফিরলেন সাবেদা কুঠিতে। নানা সাহেবের হাতে দিলেন ইংরেজদের আত্মসমর্পণের চিঠি। আবার বেলা দুপুরের পর নানা সাহেবের হয়ে একজন ঘোড়সওয়ার দূত এলো ইংরেজ শিবিরে সন্ধির কাগজ নিয়ে। তাতে লেখা ছিল, ইংরেজের শর্তে নানা সাহেব রাজি, ইংরেজরা যেন আজ রাতেই শিবির খালি করে দেয়। কিন্তু বৃদ্ধ সেনাপতি হুইলার তিনি এই প্রস্তাবে রাজি হলেন না। লিখে পাঠালেন, কাল সকালের আগে শিবির ছেড়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। নানা সাহেব সকাল পর্যন্ত অপেক্ষা করতে সম্মত হলেন। তার শিক্ষক মিস্টার টয়েডের মারফত নানা সাহেব তখন হুইলারকে এই কথা জানিয়েও দিলেন। সেই রাত্রেই ইংরেজরা তাদের কামানগুলো বিদ্রোহীদের হাতে সমর্পণ করল। 27 জুন সকালবেলা
ভোর হতেই ইংরেজরা বেরিয়ে পড়ল তাদের মাটির দুর্গ থেকে। সংখ্যায় তারা 450 জন। বিবর্ণ তাদের মুখ, ছিন্ন তাদের পরিধানের বস্ত্র। গঙ্গার ধারে যেখানে তাদের জমা হবার কথা, শিবির থেকে সেই জায়গাটা 1 মাইল দূরে। এইটুকু পথ, তবু তাদের কাছে মনে হলো যেন কত দূর আর কত কষ্টকর এই পথ। যারা আহত আর রুগ্ন তাদের জন্য পালকির ব্যবস্থা ছিল। মেম সাহেব আর ছোট ছেলেমেয়েদের জন্য ছিল গরুর গাড়ি আর হাতি। বাকি পুরুষরা চলল পায়ে হেঁটে। সকলের আগেই ক্যাপ্টেন মুর, আর সকলের পেছনে ক্যাপ্টেন ভাইভার্ট। এ যে তাদের জীবনের শেষ সমাধিযাত্রার মিছিল, তা সেই অসহায় ইংরেজদের কেউই কল্পনা করতে পারল না। বৃদ্ধ হুইলার তার রুগ্ন স্ত্রী আর মেয়েদের নিয়ে চললেন পালকিতে করে। ক্রমে সেই বন্দি জনতা গঙ্গার তীরে এসে উপস্থিত হল। গঙ্গার তীরে সতীচৌড় ঘাটে অনেকগুলো নৌকো তৈরি ছিল, আর এইসব নৌকো করেই তারা যাবে এলাহাবাদে। ঘাটের কাছেই একটা প্রকাণ্ড গ্রাম ছিল। গ্রামের নামও সতীচৌড়। গরমের দিন গঙ্গায় জল কম, এখানে ওখানে চর জেগেছে। নৌকোগুলো কিন্তু একেবারে তীরে আসতে পারেনি, সেই জন্য ইংরেজরা হাঁটু জল ভেঙে নৌকোয় উঠতে লাগল। বেঁচে থাকলে সুখের মুখ দেখতে পাবে, এই আশায় কারো কারো মুখ তখন প্রফুল্ল হয়ে উঠেছে। অবশ্য ঘরের দামি জিনিস ফেলে আসতে হয়েছে, সেই দুঃখে অনেকে ম্রিয়মানও। অনেকে আবার আত্মীয় বন্ধুবিয়োগের শোকে ভেঙে পড়েছে। কারো ছেলে মারা গেছে, কারো ভাই, কারো বোন, আবার কোনো কোনো স্ত্রীলোক স্বামী পুত্র 2 হারিয়েছে। এক একজন মানুষ এক এক রকম দুঃখে কাতর। এবার এলাহাবাদ থেকে কলকাতা, তারপর সেখান থেকে ইংল্যান্ড। সমুদ্র পাড়ে দূর স্বদেশের ছবি অনেকের চোখে তখন ভেসে ভেসে উঠছে। ঘাটের কাছে কাঠের তৈরি একটা সেতু, তাতে সাদা রং করা। নৌকোয় উঠবার জন্য যারা সেতুর কাছে জমা হয়েছিল তাদের দুর্দশার একেবারে একশেষ। কর্নেল লিওয়ার্ড আহত ছিলেন, তাকে একটা ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছিল। তার পাশে পাশে চলছেন তারই মেম সাহেব। বেয়ারারা আস্তে আস্তে যাচ্ছিল, আর তাই দলের অনেক পিছনে পড়ে গিয়েছিলেন। ক্যাপ্টেনের ডুলি সেতুর কাছে আসতেই কজন সিপাহী বলল, এই নামা ডুলি। বেহারারা ভয়ে ভয়ে তাদের কথা শুনে ডুলি নামায়। মুমূর্ষ কর্নেলকে দেখে সিপাহীরা উপহাস করল। দেখো, হাঁটতেও পারে না। আরে বলো না, এ লালমুখ বাঁদর। তারপরই তারা একসঙ্গে তার উপর তরোয়াল চালিয়ে দিল। তার মেমকেও তারা তখনই কেটে ফেলল। বৃদ্ধ সেনাপতি হুইলার, তিনি পালকি করে যাচ্ছিলেন। ঘাটে পৌঁছতেই তিনি বললেন, শোনো, নৌকার কাছে পালকি নিয়ে চলো। কাছেই দাঁড়িয়েছিল কয়েকজন বিদ্রোহী সওয়ার। তাদেরই একজন বলল, এই না না, তা হবে না, তোমাকে এখানেই নামতে হবে। অগত্যা হুইলার সেইখানেই নামলেন। সঙ্গে সঙ্গে একজন সিপাহী সেই সময় তার গলা লক্ষ্য করে তরোয়ালের কোপ মারল। সঙ্গে সঙ্গেই সেনাপতির মৃতদেহ জলে পড়ে গেল। গঙ্গার কিনারায় সারি সারি নৌকো আর অনেকগুলো বজরা। প্রত্যেক বজরার মাথাতে খড়ের জাল। দূর থেকে দেখলে মনে হবে খড়ের গাদা। জল অনেক নিচে। তীর থেকে নৌকোর ধার পর্যন্ত কাদা ভেঙে যেতে হয়। শিশু কোলে মেম সাহেবরা আর ইংরেজ পুরুষরা দলে দলে হাঁটু পর্যন্ত কাদা ভেঙে নৌকায় উঠবার জন্য ভিড় করতে লাগল। বেলা 9টার সময়ই প্রত্যেকের নৌকোয় ওঠা শেষ হল। তখন তারা ভাবল, দয়াময় ঈশ্বর আমাদের এই যাত্রা রক্ষা করলেন। কিন্তু নৌকো ছাড়ে কই? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এমনকি আধ ঘন্টা হয়ে গেলেও নৌকো তো ছাড়ে না। অধৈর্যের সঙ্গেই তারা প্রতীক্ষা করে, বোধহয় মাঝিরা হুকুমের অপেক্ষা করছে।
তখনও পর্যন্ত কেউ কেউ তীরেই দাঁড়িয়েছিল। তাদের মনে, আর যারা নৌকোতে উঠেছিল তাদের মনেও নানা রকমের আতঙ্ক বাসা বাঁধতে লাগল। অনেকেরই মনে হলো যে সকল নৌকো সাজানো হয়েছে এ বোধহয় তাদেরই বদ্ধ স্থান, এই হয়তো শত্রুদের গুপ্ত অভিসন্ধি। নৌকোতে ওঠা শেষ হল। তাঁতিয়া তোপি, আজিমুল্লাহ, সেনাপতি টিকা সিংহ তীরেই দাঁড়িয়ে। তাদের সঙ্গে ছিল ঘোড়সওয়ার, কয়েকটা কামান আর গোলন্দাজ সৈন্যরা। এগুলো ইংরেজরা দেখতে পায়নি। হঠাৎই ভেরি বেজে উঠল। সঙ্গে সঙ্গে নৌকোর মাঝিরা নৌকো থেকে জলে লাফিয়ে পড়ল। ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়তে লাগলো নৌকোর ওপর। গঙ্গার জল লালে লাল হয়ে গেল। তারপরই শুরু হলো গোলার শব্দ। গোলা এসে পড়ল নৌকোর চালার ওপর, ধরে গেল খড়ে আগুন। গোলাগুলির শব্দ আর আরোহীদের আর্তনাদ মিশে একটা ভীষণ অবস্থার সৃষ্টি করল। তাঁতিয়া তোপির হুকুমে সওয়ারেরা জলে নেমেছিল। কতক ইংরেজ নৌকোর মধ্যেই পুড়ে মরল, কতক ইংরেজ ছেলেমেয়ে নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিল। বিদ্রোহী সিপাহীরা গঙ্গার মধ্যেই তাদেরকে গুলি করে মারল। যারা বেঁচে পারে উঠতে চেষ্টা করল, বিদ্রোহী সিপাহীরা সঙ্গিনের খোঁজায় তাদের সেই উদ্যম ভেঙে দিয়ে তাদেরকেও হত্যা করল। তারা আর কিনারায় উঠতেই পারল না। কিছুক্ষণ পরেই সেনাপতি জ্বালাপ্রসাদ নানা সাহেবের কাছে এলেন। নানা সাহেব বললেন, জ্বালাপ্রসাদ, মনে আছে তো পুরুষের মধ্যে যেন কেউ বেঁচে না থাকে? হুজুর, গঙ্গার হত্যাকাণ্ড শেষ। কিছু স্ত্রীলোক আর শিশু আর জনকতক আহত ইংরেজ এখনো বেঁচে। তাদের কি করা হয়েছে? তাদের আমরা বন্দি করেছি। তারা সংখ্যায় কত? 125। যে পথ দিয়ে তারা নৌকোয় উঠতে গিয়েছিল সেই পথ দিয়েই তাদের নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, শোনো, মেম সাহেব আর শিশুদের এখানেই পাঠিয়ে দাও, আর বাকি সকলের প্রাণদণ্ডের হুকুম দিলাম। কানপুরে যেন একটা ফিরিঙ্গিও বেঁচে না থাকে। ও হ্যাঁ, কোনো নৌকা রক্ষা পায়নি তো? হ্যাঁ, একখানা নৌকো তো ফাঁকি দিয়ে চলে গেছে। সৈন্য পাঠাও, কামান পাঠাও, গঙ্গার তীরে তীরে নজর রাখো। যেমন করেই হোক ওই নৌকোকে ধরতেই হবে আমাদের। পুরুষদের প্রাণদণ্ড হল। মেম সাহেব ও তাদের ছেলে মেয়েদের সাবেদা কুঠিতেই বন্দি করে রাখা হল। বলিদান শেষ হল। নানা সাহেব বিঠুর প্রাসাদে ফিরলেন পূর্ণ মনোরথ হয়ে। 1 জুলাই নানা সাহেব মহা সমারোহে পেশোয়া বলে ঘোষিত হলেন। সমস্ত কানপুর সন্ধ্যা থেকে আলোকমালায় ঝলমল করতে লাগল। নতুন পেশোয়ার রাজ্যাভিষেক ঘোষণা করে তোপধ্বনি করা হল। মহা সসম্মানে নানা সাহেব সিংহাসনে উঠলেন। ললাটে ধারণ করলেন রাজটিকা। উৎসবের আলোকমালায় শহরের অন্ধকার একেবারে দূর হয়ে গেল। হাজার হাজার আতশবাজি চারদিক আলোকিত করে আকাশের নক্ষত্রপথে উঠল। এই উৎসবে হিন্দু, মুসলমান সকলেই যোগ দিয়েছিল। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই অভিনন্দন পাঠালেন বিঠুরের নতুন পেশোয়াকে। সিপাহী বিদ্রোহ তো আপাতত এখানেই শেষ, কিন্তু নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই অথবা তাঁতিয়া তোপি, কি হলো তাদের? কি বা হলো ভারতের ইংরেজদের অবস্থা? হ্যাঁ, ইতিহাস আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এতক্ষণ তো সূচিপত্রের গল্পে গল্প হিসেবেই শুনছিলাম। তাহলে বাকিটা শোনার জন্য পরের পর্ব আসবে নাকি? যদি গল্প এখনো পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। এছাড়াও গল্প ভালো লাগলে শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সঙ্গে। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে আরও একটা নতুন আর রোমাঞ্চকর গল্পের সঙ্গে। ততদিন সকলে সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন।